Okay, let me start recording. আজকে আমাদের টপিক হলো গ্র্যাভিটেশনাল ফিল্ড। আর একটু হেডস আপ দিয়ে রাখি, আমাদের ইউনিট 5 এর লাস্ট টপিক হলো অ্যাস্ট্রোফিজিক্স। অ্যাস্ট্রোফিজিক্স স্টার্ট হয় হলো এই গ্র্যাভিটেশনাল ফিল্ড টপিক দিয়ে। ওকে, দেখি এবার, there are several different types of fields. In unit 4 we saw that a charged object experiences a force when it is placed in an electric field. একটা ইউনিট 4 এ আমরা দেখছি একটা চার্জ অবজেক্ট একটা ফোর্স এক্সপেরিয়েন্স করে যখন তুমি ওকে একটা ইলেকট্রিক ফিল্ডে প্লেস করেন। ইউ নো এই ফোর্সটার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দিস ফোর্স গাইস? ইলেকট্রিক ফোর্স। সিমিলারলি ইউনিট 4 এরই ইলেকট্রিসিটি মানে ইলেকট্রিক ফিল্ডের পরের টপিক হলো আমাদের ম্যাগনেটিক ফিল্ড। হোয়াট ইজ ইট দ্যাট উই হ্যাড লার্নড ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড দেখি। Similarly, a magnet produces magnetic field around itself, and that this will produce a force, attractive or repulsive, or another magnet placed nearby. আমাদের দুই রকম ফিল্ড অলরেডি দেখা হয়ে গেছে। We have already seen two types of fields. একটা হলো আমার ইলেকট্রিক ফিল্ড, একটা হলো ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক আর ম্যাগনেটিক দুইটাই আমরা দেখেছিলাম ইউনিট 4 এ। 5 এ এসে the very first field we'll be looking at is gravitational field. So if an object is placed in a gravitational field, the force will act on the object because of its mass. Gravitational force is always attractive. তাহলে আমি যদি বাকি দুইটার ডেফিনেশন রিকল করি, কিসের ডেফিনেশন কি ছিল? ইলেকট্রিক ফোর্সের সরি ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন কি ছিল? ইলেকট্রিক ফিল্ড হলো একটা রিজন ওয়্যার ইলেকট্রিক ফোর্স অ্যাক্টস অন চার্জ পার্টিকলস। ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশন কি ছিল? ম্যাগনেটিক ফিল্ড ইজ আ রিজন ওয়্যার ম্যাগনেটিক ফোর্স অ্যাক্টস অন মুভিং চার্জড পার্টিকলস। মনে পড়তেছে এভরিওয়ান পয়েন্টসগুলো? And finally, gravitational field definition key. Gravitational field is a region where gravitational force acts on কার উপর অ্যাক্ট করে দেখো? mass. আর অন্য কিচ্ছু প্রপার্টি লাগবে না, the only required property is the mass. আর খেয়াল করে দেখো gravitational force সব সময় কোন দিকে হয়? অ্যাট্রাকটিভ হয়। ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফোর্স কিন্তু অ্যাট্রাকটিভ হতে পারে আবার রিপালসিভও হতে পারে, but not gravity. Gravity will always welcome you with open arms, meaning it is always attractive. The mass of an object creates a gravitational field around it. A mass placed in the field generates a force of attraction on the mass. The two masses will always attract each other with equal and opposite force, but some forces are too small to measure. Example, a person pulling on the earth. If you place a small test mass, guys, এই টেস্ট ম্যাস দেখে তোমার মাথায় কি কিছু আসতেছে? আমরা ইলেকট্রিক ফিল্ডে যেরকম টেস্ট চার্জ নিয়ে ডিল করতাম, এরকম gravitational field we have test mass near a massive object. It will follow a path which reveals the direction of the field line. এখন ফিল্ড লাইনের কথা যদি বলি, there are two types of fields. কি কি রকম ফিল্ড দেখি? একটা হলো আমার রেডিয়াল ফিল্ড লাইনস। রেডিয়ালটা হলো সবসময় we all know radially inward. This is what radial field lines look like. Radial হলো always radially inward. আর একটা হলো ইউনিফর্ম। আচ্ছা, সব ফিল্ডই আমার রেডিয়াল, কিন্তু কিছু ক্ষেত্রে আমি ইউনিফর্ম কনসিডার করতে পারি একটা স্মল রিজিয়নে। এটা আমি এক্সপ্লেইন করতেছি কিভাবে। Gravitational field is the same magnitude and direction throughout. It is approximated field in a small region on the earth surface. Small region, আমি তোমাকে একটু এক্সপ্লেইন করি স্মল রিজনের পার্টটা বলতে আমরা কি বুঝি। লেট মি ওপেন আমার এখানে একটা পিডিএফ। আমি ধরো আর্থের সারফেসটা আঁকলাম বড় করে। গাইস খুব কেয়ারফুলি নোটিস করো। আই নিড ইট। আচ্ছা, আর্থটা তো একটু এরকম অস্ট্রিচের ডিমের মতো। এখন তুমি যদি এই সারফেসটা দেখো একদম টপ, রাইট? ইফ ইউ লুক এট দিস রিজন, এই জায়গায় আমার লাইনটা যদি তুমি নোটিস করে দেখো, আমি যদি এখানে একটা স্মল লাইন ড্র করি, আমি লাইন আঁকার জন্য লেট মি চুজ দ্য কালার। ইনফ্যাক্ট লেট মি মেক দ্য সার্কেল ইভেন বিগার, তাহলে আমার বুঝতে আরো ইজিয়ার হবে। আমি আরো বড় করলাম,
এটা আরেকটু elongated হয় because আর্থের শেপ you all know একটু elongated. ওকে, এই পয়েন্টটাতে আমি একটা লাইন ড্র করলাম, দেখি লাইনের কালার কি আছে, রেড। ওকে, এই পয়েন্টটাতে আমি যদি একটা রেড ড্র করি, জাস্ট এই পার্টটা। ওকে, বাকি পার্ট আমি ইউজও করলাম না, আই জাস্ট চুজ দিস পার্ট। ওকে, এখন অফকোর্স রেডিয়াল, উই অল নো আমার ফিল লাইন ডেফিনেটলি রেডিয়াল, কিন্তু রেডিয়াল হইল এত ছোট জায়গার ভিতরে রেডিয়ালটাই দেখতে কি মনে হবে যে দে আর সামওয়াট প্যারালাল টু ইচ আদার। গাইজ এই পার্টটা কি সবাই বুঝছো নাকি আমি আবার এঁকে দেখাই দিব? অফকোর্স আমি যদি পুরোটা আঁকি সেন্টার ধরে, এই সার্কেলের সেন্টার ধরে যদি আমি আঁকি, লেট মি চুজ দ্য সেন্টার, সেন্টার ধরে অফকোর্স ইটস রেডিয়াল। অবশ্যই এটা সেন্টার থেকে আসে না, আই হোপ ইউ অল নো। স্যার আপনি কি করতেছেন? ফিল লাইন আঁকতেছি। আচ্ছা আচ্ছা, তুমি কি চাচ্ছ বলো? সরি যে অবশ্যই এটা সেন্টার থেকে আসে না যে বললেন, এটা মানে তো বুঝলাম। আর্থের ভিতরে কোনো ফিল লাইন নাই, ফিল লাইনটা আর্থের বাইরে, এটা মিন করছে। এখন তুমি যদি এর ভিতরে আরো ভিতরের জায়গায় কনসিডার করো, দেখতে থাকো, বাকিগুলো লাগবে না, তুমি জাস্ট ভিতরের গুলো দেখো। আমি ইফ আই ডোন্ট স্টপ হিয়ার, তুমি মাঝখানের লাইনস গুলো যদি দেখো, আমি যদি তোমাকে একটা ছোট্ট রিজন দিয়ে দিই, এর থেকে স্মলার রিজন, লেটস সে এই জায়গাটা, এন্ড ইফ আই আস্ক ইউ এই জায়গায় ফোকাস করো তো, হোয়াট ডু দিস ফিল লাইনস লুক লাইক? খেয়াল করে দেখো তো, এই ফিল লাইনগুলোকে দেখে কি মনে হয়? প্যারালাল। Parallel to each other, exactly. Of course it's radial, কিন্তু একটা ছোট্ট জায়গায় field lines can be thought of as parallel to one another, একটা small region এর জন্য। আসিফ জিজ্ঞেস করছো did we start astrophysics? হ্যাঁ, আমি তো সব বলেই স্টার্ট করলাম আসিফ। আমি না বললাম এখন কোন টপিকে আছি? না স্যার, আমি একটু লেট করছি তো তাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, নো প্রবলেম নো প্রবলেম। এখন বুঝতে পারছো অ্যাস্ট্রোফিজিক্স স্টার্ট করছি। এখন অ্যাস্ট্রোফিজিক্স এর অনেকগুলা পার্ট আছে। অ্যাস্ট্রোফিজিক্স এর দ্য ভেরি ফার্স্ট পার্ট ইজ গ্র্যাভিটেশনাল ফিল্ড। তো আজকে আমরা অ্যাস্ট্রোফিজিক্স এর আন্ডারের ফার্স্ট পার্ট, যেটার নাম হলো গ্র্যাভিটেশনাল ফিল্ড, সেটা দিয়ে ক্লাস স্টার্ট করলাম। গাইস এটা ক্লিয়ার? সো এই যে বলেন বলেন। যে অ্যাস্ট্রোফিজিক্স এর পর ইউনিট 5 শেষ। অ্যাস্ট্রোফিজিক্স এর পরে ইউনিট 5 শেষ, কারেক্ট। স্যার জি স্যার। স্যার আপনি শুরুতে একটা কথা বলেছিলেন যে গ্র্যাভিটেশনাল ফিল্ড হচ্ছে, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অলওয়েজ অ্যাট্রাক্টিভ, রাইট? রাইট রাইট। তো স্যার এটা তো ম্যাসের জন্য, মানে ম্যাটারের জন্য, রাইট? তো হোয়াট ইফ একটা ম্যাটার আর একটা অ্যান্টি ম্যাটার আনি, ওদের মাঝখানে কি রিপালশন হবে? সাবঅ্যাটমিক লেভেলে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে না। আমি এটাই বলতে গেছিলাম, না বুঝছি। সাবঅ্যাটমিক স্কেলে গ্র্যাভিটেশনাল ফোর্স, সাবঅ্যাটমিক স্কেলে না, আমি ম্যাক্রো স্কেলেই বললাম, ম্যাক্রোস্কোপিক স্কেলেই বললাম। আমি যদি একটা আয়রন ম্যাটার তৈরি আয়রন আর অ্যান্টি ম্যাটার তৈরি আয়রন আনি, রাইট, অ্যাট্রাক্ট করবে। কেন অ্যাট্রাক্ট করবে? লেট মি এক্সপ্লেইন। বিকজ তুমি যদি ডেফিনিশনে যাও, ম্যাটার বলো আর অ্যান্টি ম্যাটারের বলো, ডেফিনিশন ইজ দে হ্যাভ দ্য সেম ম্যাস। ঠিক আছে, যদি সেম ম্যাস হয়, ওদের চার্জ ডিফারেন্ট হতে পারে বা চার্জ অপোজিট হতে পারে, বাট চার্জের সাথে তো আমার গ্র্যাভিটেশনাল ফোর্সের কোনো সম্পর্ক নাই। গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ, কোনো এক্সেপশন নাই। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমার একটা ফ্রেন্ড আছে, ও ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছে। হি ওয়াজ মাই কলিগ when I was in mastermind, অনেক 10 বছর আগের কথা। তো they just কয়েক বছর আগে they published a paper, নেগেটিভ ম্যাস ওরা ডিসকভার করছে। তো এখন অফকোর্স ওরা যখন পেপার পাবলিশ করলো, আমাকে দেখাইলো পেপারটা, আই ওয়েন্ট থ্রু ইট। তো ওকে বললাম যে আমাকে এটা ব্রিফ করো, আমার পুরো পেপার পড়ার সময় নাই। তো নেগেটিভ ম্যাস বলতে কি বোঝায়? এটা কি অ্যান্টি ম্যাটার? নো। নেগেটিভ ম্যাস যদি আমি তোমাকে বলি, হোয়াট ডাজ ইট লুক সাউন্ড লাইক, তুমি বলবা সাউন্ডস ভেরি উইয়ার্ড, বিকজ আমরা সারা জীবন দেখে আসছি যে ম্যাস হলো একটা স্কেলার কোয়ান্টিটি, ওর কোনো ডাইরেকশন হয় না। আর যখনই তুমি নেগেটিভ আর পজিটিভ অ্যাসাইন করতেছো, তখন তো ডাইরেকশন চলে আসে, রাইট? কিন্তু
This guy works in solid state physics or field of specialty হলো solid state physics সবসময় ম্যাথ আমরা কি জানি যে তুমি একটা ম্যাথকে যে ডাইরেকশনে ফোর্স দিবা সেই ডাইরেকশনে ও অ্যাক্সিলারেট করে কিন্তু এই ম্যাথ যেটা ওরা ডিসকভার করছে এই ম্যাথটা বিহেভ করে কিভাবে তুমি যে ডাইরেকশনে ফোর্স দিবা সেটার অপোজিট ডাইরেকশনে অ্যাক্সিলারেট করে so that's what makes it negative mass but does that mean যে ওর কোনো ডাইরেকশন আছে না আমি এই কথা রেজ করলাম এই কারণেই যে যেহেতু ইউ brought in antimatter doesn't matter whether it's antimatter or just regular matter as long as it has mass it will have gravitational force which will always be attractive clear Yes, sir. একটা জিনিস স্যার আপনি বললেন যে যেদিকে ফোর্স দিচ্ছি তার উল্টা দিকে সে অ্যাক্সেলারেট করতেছে এখন আমি তো অলরেডি একটা সাইড থেকে ফোর্স দিচ্ছি সো জাস্ট अगेंस्ट ও যে ফোর্স অ্যাপ্লাই করতেছে কিছু একটা তো লাগবে সাম সর্ট অফ এনার্জি ইট নিডস নালে ও এই ফোর্সটা উল্টা দিকে কিভাবে ফেরত দেবে এই জন্যই তো পিএইচডি ডক্টরাল ক্যান্ডিডেট তাই না আমি যদি এখানে মুখেই বলে ফেলি তাহলে আর ও পেপার পাবলিশ করে লাভ কি ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান definitely go through the paper ওর নাম দিয়ে সার্চ দিবা his name is খালিদ হাসান আর ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি কিওয়ার্ডস গুলো বলতেছি খালিদ হাসান ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি ডিসকভার্ড নেগেটিভ ম্যাস ওকে জি স্যার আমরা এটাকে শেষ করি গাইস সব এটা বুঝতে পারছো ইউনিফর্মের পার্টটা যে অ্যাকচুয়ালি কিন্তু রেডিয়াল কিন্তু একটা স্মল রিজনে the field can be considered to be parallel to each other. The field lines can be considered to be parallel to each other, but real life these are not actually parallel. Please bear this in mind. The arrows on the field lines show us the direction of the gravitational force on a mass placed in the field. Test mass যদি তুমি একটা নিয়ে আসো এই অ্যারোগুলো কি রিপ্রেজেন্ট করে বেসিক্যালি সেই মাসটার উপরে ও ফোর্স কোন ডাইরেকশনে দিবে Spacing of the lines indicate the strength of the gravitational field. The farther apart they are, the weaker the field. মাথায় রাখবা field lines যত বেশি farther apart হবে তত বেশি weak আর field lines যত close together তত strong হবে আমার ফিল্ডটা guys relate করতে পারতেছো সবাই everyone take a look at this question gives you 3 marks আমাদের কি মনে আছে যে রেডিয়াল ইলেকট্রিক ফিল্ডে একটা পয়েন্ট চার্জের অ্যারাউন্ডে এই লাইনস দেওয়ার জন্য 3 মার্ক দিত একদম সেম ওয়েতে একটা পয়েন্ট ম্যাসের অ্যারাউন্ডে এই লাইন দেওয়ার জন্য 3 মার্ক দিতে পারে তোমাকে তাহলে রুলগুলা কিন্তু একদম আইডেন্টিক্যাল দ্য অনলি ডিফারেন্স ইজ চার্জের জন্য অ্যারো ডাইরেকশন আউটওয়ার্ডও হতে পারে ইনওয়ার্ডও হতে পারে কিন্তু ম্যাসের জন্য লাইনের ডাইরেকশন সব সময় আমার ইনওয়ার্ড অ্যাবসলিউটলি ক্লিয়ার গাইস Yes, sir. All right, next jai. এরকম ফিল্ড দেখলাম স্যার জি স্যার স্যার ফিল্ড লাইনস এর ডিরেকশনে কি আমার ফোর্সটা অ্যাক্ট করে না ইয়েস এক্স্যাক্টলি তো আমার যদি অলওয়েজ ইনওয়ার্ড হয় তাহলে ফোর্সটা প্রোডিউস হবে কেমনে কোন ডিরেকশনে ফোর্স হবে আমি বুঝিনি তোমার কোশ্চেন মানে কি রেজাল্টেন্ট না মানে না আমার তো লাইক ফিল্ডের ডিরেকশনে ফোর্স রাইট তো ইজি করে দেই আমি ইজি করে দেই এদিকে তাকা দেখো এটা ধরো আর্থ ঠিক আছে লেটস সে দিস ইজ দ্য আর্থ খুব বাজে কন্ট্রাস্ট হচ্ছে লেটস সে দিস ইজ দ্য আর্থ আমি এই জায়গায় একটা অবজেক্ট নিয়ে আসলাম সো এই অবজেক্টের উপরে ফোর্স কোন দিকে হবে আর্থ সেন্টার টু সেন্টার হ্যাঁ ওটা বুঝছি এদিকে পুল করবে তাই তো সো দেখো তো ডাইরেকশন অফ দ্য ফোর্স রিপ্রেজেন্টস ডাইরেকশন অফ দ্য ফিল্ড লাইন এবার ক্লিয়ার জি স্যার স্যার আর্থের চেয়ে যদি বড় ম্যাচ আনতাম তখন তো ডিরেকশনটা উল্টা হয়ে যেত না জনের উপরই তো ফোর্স এক্সার্টেড হয় আর এর উপর Third law. Newton's third law সব সময় they will exert the same force on each other এটা নিয়ে একটু পরে কথা বলতেছি উইল কাম ব্যাক টু দ্যাট যদি বড় ম্যাচ ছোট ম্যাচের কথা যেতে বললাম উইল কাম ব্যাক টু দ্যাট একটু ওয়েট করো এদিকে আসি এনি 2 পয়েন্ট ম্যাচেস এই যে দুইটা পয়েন্ট ম্যাচ একটা ক্যাপিটাল এম দিলাম একটা স্মল এম দুইটা ম্যাচ কিন্তু সেম না গাইস খেয়াল করে দেখো একটা ছোট একটা বড় will attract each other with a force that is directly proportional to the product of their masses and inversely proportional to the square of their separation. Directly proportional holo product of their masses and inversely proportional holo square of their distance apart a force tar sathe. And if you look at this very closely, you'd see this is just an expression.
এই এক্সপ্রেশন থেকে ইকুয়েশন কেমনে বানায় guys? What do you need? You need a constant. And guess what that constant is? Everyone notice carefully. Now the F equals একটা কনস্ট্যান্টই হলো এই G. G এর ফুল ফর্ম হলো ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। G m m by r square. আর জি এর ভ্যালুটা দেখো একটু গাইজ 6.67 টাইমস 10 টু দ্য পাওয়ার -11। আর ইউনিট কেন এটা হলো আই ডোন্ট থিংক আমার তোমাকে বোঝানোর কিছু আছে। দিকে যদি সাবজেক্ট বানাও এফ আর স্কোয়ার বাই এম স্কোয়ার, এফ আর স্কোয়ার বাই এম স্কোয়ার কি হবে? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। গাইজ ওর ইউনিটের মিনিংটা বুঝতে পারছো সবাই? কোথা থেকে আসলো? Yes, sir. Okay. Now, to turn this into an equation, we need to introduce gravitational constant G. The gravitational constant G is sometimes referred to as universal gravitational constant, which has a value of 6.67 times 10 to the power -11 Newton meter square per kg square. Guys, I'm going to heads up there. There is a reason it's called universal gravitational constant. There is a reason it's called universal gravitational constant, meaning this doesn't only depend on আর্থ, এটা কিন্তু শুধুমাত্র আর্থের উপর না, এটা তোমার দুনিয়ার ইউনিভার্সের সব জায়গায়, anywhere in the world, anywhere in the universe, this value holds true. G এর ভ্যালু ইউনিভার্সের কোথাওই চেঞ্জ হয় না. This doesn't only apply to the earth. And guys, please don't mix up this G with this G. এই দুই G কি সেম? No. এটা হলো আমার গ্যাংস্টার জি, তার মানে সব জায়গায় ওর পাওয়ার এক থাকে। কিন্তু দিস জি ইজ গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ। Gravitational field strength আর universal gravitational constant, these are not the same things. This is not a constant, whereas this is a constant. সবাই বুঝতে পারছো everyone? Yes, sir. Okay. এখন ডিস্টিংগুইশ করার জন্য লেটস ব্রিং ইন গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ। এটা তুমি ক্লাস 8 এ ফার্স্ট টাইম দেখছিলাম। অফকোর্স ক্লাস 8 এ এটাকে তুমি মিক্স আপ করে ফেলছো অ্যাক্সেলারেশন টু গ্র্যাভিটির সাথে, আই নো ফর আ ফ্যাক্ট। তারপরে এএস এ আসছো, দেয়ার ওয়াজ দিস টপিক কল লিঙ্ক বিটুইন এ এন্ড জি, কিন্তু আজকে ইউ ক্যান completely appreciate the true meaning of gravitational field strength. I hope. Let's get started. We can describe how strong or weak gravitational field is by stating its gravitational field strength. কতটুক স্ট্রং as in per unit mass এর উপরে ও কতটুক ফোর্স এক্সার্ট করবে সেই ভ্যালুটা আমাকে দেয় হলো gravitational field strength. We are used to this idea for objects on or near Earth's surface. The gravitational field strength is the familiar quantity G. Its value is approximately 9.81 meter per second square. Bolle, the whole thing falls apart. 9.81 ki meter per second square bolba? Jodi gravitational field strength bolo? Of course not. 9.81 ki bolba guys? Bolo to ekটু? Newtons per Newton kg. per kg. Per kg, of course, Newton per kg. The weight of a body of mass m is mg. Weight of a body of mass m is mg. To make the meaning of g clearer, we should write it as 9.81 Newton per kg. That is, each 1 kg of mass experiences a gravitational force of 9.81 Newton. প্রত্যেক কেজি ম্যাসের উপরে gravitational force কতটুকু অ্যাক্ট করে? 9.81 Newton, but on Earth. এই সেম জিনিসটা যদি তোমার মুনে চলে যাও, মুনে কি এটা সেম থাকবে? জীবনেও না, মুনে কিন্তু এই ভ্যালুটা ডিফারেন্ট হবে। ক্লিয়ার গাইস? স্যার জি স্যার। গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ আর যে ওই বিগ জি আর স্মল জি এর মধ্যে ডিফারেন্সটা কি? এতক্ষণ পরে না না, মানে জিটা ইউনিভার্সাল কেন? আর বিকজ এখানে দুইটা ম্যাসই কনসিডার করা হচ্ছে, একটা হচ্ছে ম্যাস অফ না, এই G doesn't depend on mass, that's the thing. This G does not depend on mass. আমি তোমাকে আরেকটা জিনিস লিখে দিই একটু পাশে, okay? This force was gravitational force and we have একটা Coulomb's force. Do you remember Coulomb's force as in electrostatic force-টা? ঠিক আছে, F Q লিখলাম চার্জের জন্য। কি ইকুয়েশন ছিল? K Q1 Q2 or ছোট এই ফরম্যাটে লিখতে পারো, K Q by R
square. Let me show you something real quick. Give me a few seconds, please. I am pretty sure you must have come across this. Have you seen this, guys? Right, this is the one. যারা এটা দেখে বুঝছো তারা অনেক এনজয় করছে, I guess. Have you seen this meme? আপনি দেখাইছিলেন আগে আবার। ওকে ওকে ওকে। সো এই যে দেখো কুলম্ব বোর্ডটা কপি করে এই যে কে q1 q2 বাই r স্কয়ার। সো নিউটনের ইকুয়েশনের ভিতরে g আর কুলম্বের ইকুয়েশনের ভিতরে k, এই দুইটাই কিন্তু আমার কনস্ট্যান্ট। বুঝতে পারছো? স্যার ফার্স্টে কে ডিসকভার করছিল? নিউটন ডেফিনেটলি নিউটন। অনেক আগে নিউটন ডিসকভার করছে। নিউটন আরো অনেক কিছু করতে পারতো, কিন্তু ও অনেক কি বলবো রেশিয়ালি এন্ড পলিটিক্যালি মোটিভেটেড ছিল আর ভেরি ভিন্ডিকটিভ। ওর রাইভালদেরকে একদম জিনা হারাম করে দিছিল। তুমি কিছু সার্চ করতে পারো ওর ডকুমেন্টারিজ ইফ ইউ আর ইন্টারেস্টেড। যেরকম হুকসর তো নাম সবাই শুনছো ডেফিনেটলি, রবার্ট হুক কিন্তু নিউটনের অনেক বড় একটা রাইভাল ছিল। তারপর আরেকজন ছিল লাইবনিজও নিউটনের অনেক বড় রাইভাল ছিল। ওকে, সো ম্যাথমেটিক্যালি আমরা জানি, আমরা যদি এইভাবে লিখি W equals mg, ওয়েটটা কি? the other name for weight is gravitational force. গ্র্যাভিটেশনাল ফোর্স হবে mg। এখান থেকে যদি g কে সাবজেক্ট বানাই, therefore g equals f by m। গাইস বুঝতেছো কি হচ্ছে? No, g equals f by m. Now we can use this definition above to determine the gravitational field strength for a point or spherical mass. The force between 2 point masses. Guys, কথা বলো না প্লিজ। আমি অ্যাপ্রিশিয়েট করব যদি মাইক্রোফোনটা অফ রাখো। Everyone please keep the microphone switched off. Now the force between two on রাখো everyone. Switch on the camera. একটু পরে তোমাদের অ্যাটেন্ডেন্স নাও হবে। অ্যাটেন্ডেন্স নাও পর্যন্ত সবাই ক্যামেরা অন রাখো। Everyone must keep their camera switched on. অ্যাটেন্ডেন্স নাও পর্যন্ত। অ্যাটেন্ডেন্স নাও হয়ে গেলে অফ করে দিও, নো প্রবলেম। Alright, এটা গেল। আচ্ছা, the force between 2 point masses is given by, দুটো পয়েন্ট মাসের ভিতরে this is the equation, F equals gmm by r square। এখন আমি যদি since g equals f by m, আমি যদি এর একটু সাবস্টিটিউট করি কি হয় দেখি তো একটু। m cancelled out, you are left with g equals gm by r square। g equals gm by r square। গাইস এই ডেরিভেশনটা কি বুঝতে পারছো নাকি আমি আরেকবার একটু দেখাই দিব ব্রেকডাউন করে? বড় এম আর ছোট এম নিয়ে কনফিউজ হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড কোশ্চেন। যে বড় এম আর ছোট এম এর কানেকশনটা কি? Okay, how do we exactly distinguish the large m and small m? Okay, let's say, do you remember electric field strength এর জন্য we had something like this? মনে পড়তেছে? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের জন্য কিন্তু we had something very 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 similar, এই একই জিনিস। নোটিস করে দেখি। সো এই লার্জ ম্যাসটার ইয়ে হলো m and you bring in a small mass here.
তুমি কার ফিল্ড স্ট্রেংথ বের করতে যাচ্ছ? আনাফ, লার্জ ম্যাচটার নাকি স্মল ম্যাচটার? আগে এতটুকুর অ্যান্সার দাও। ইয়েস, লার্জ মাস্টার। এক্স্যাক্টলি। সো লার্জটা স্মলের উপরে যে ফোর্স দিল, এই ফোর্স দুইভাবে বের করা যায়। আগে বোঝার তো চেষ্টা করো যে এক্স্যাক্টলি আমরা করতে চাচ্ছি কি। দিস ইজ দ্য ফোর্স, রাইট? দিস ইজ দ্য ফোর্স দ্যাট দ্য লার্জার ওয়ান এক্সার্টস অন দিস। তাহলে ওর ফিল্ড স্ট্রেংথ কি হবে? এই ম্যাচটার উপরে কতটুক ফোর্স দেয়। তাহলে জি অফ দিস এম ইজ ইকুয়াল টু ওর আশেপাশের কোনো ম্যাচ আসলে ওর উপরে কতটুক ফোর্স দেয়। আগে বলো এতটুকু বুঝছো নাকি? কোন, এটা কিন্তু স্মল এম, এটা সরি এটা ক্যাপিটাল এম, এটা স্মল এম। এবার ক্লিয়ার? এটা স্মল এম মানে লার্জ এম এর মানে আমি লার্জ এম এর গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ বের করতে চাচ্ছি এই জন্য। এবার ক্লিয়ার? বাট এদের এই এফটা ইজ মিউচুয়াল বিটুইন দিস টু ম্যাসেস। এই ফোর্সটা কিন্তু দুইজনের জন্যই কমন, মিনিং এই এফ এর জায়গায় ক্যান আই রাইট এফ ইকুয়ালস জি এম এম বাই আর স্কোয়ার, আর নিচে এম আছে। তাহলে এই এম আর এই এম ক্যান্সেল আউট হয়ে যায়। হোয়াট আর ইউ লেফট উইথ? জি ইকুয়ালস জি এম বাই আর স্কোয়ার। এই ইকুয়েশনটার মেইন অবজেক্টিভ হলো তুমি যেই পয়েন্ট ম্যাসটার ফিল্ড স্ট্রেংথ বের করতে চাচ্ছ ওর intrinsic properties গুলা ইউজ করে ওর ফিল্ড স্ট্রেংথ বের করতেছো। ইউ আর নট হ্যাভিং টু রিলাই অন এনি এক্সটার্নাল commodities, কোনো এক্সটার্নাল ফ্যাক্টরের উপর তোমার রিলাই করতে হচ্ছে না, and this m would have been the external factor. এবার বুঝতে পারছো সবাই? everyone, just like electric field strength. যে ইকুয়ালস টু এফ বাই কিউ দিয়ে দেখাইছিলাম না? এক্স্যাক্টলি। আমি যদি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ইন্ট্রিনসিক ইকুয়েশন লিখি, কি ছিল? কে কিউ বাই আর স্কোয়ার। দেখো তো একদম পারফেক্টলি সবকিছু ম্যাচ করে, মানে একদম ইলেকট্রিক ফিল্ড আর গ্র্যাভিটেশনাল ফিল্ড তুমি বলতে পারো পুরাপুরি অ্যানালগাস টু ইচ আদার। গাইস বুঝতে পারছো এভরিওয়ান? একটা জিনিস বুঝলাম না, বলো না কোন জিনিসটা? এই জিএম বাই আর স্কয়ার অনুযায়ী তাহলে তো মনে করেন যদি আমরা স্মল ম্যাসের গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ বের করতে যাই, হ্যাঁ, তাহলে জি ইকুয়ালস টু ও জি। ডিফারেন্ট হবে। অফ কোর্স, ডেফিনেটলি। একটা লার্জ ম্যাসের ফিল্ড স্ট্রেংথ আর স্মল ম্যাসের ফিল্ড স্ট্রেংথ সেম হয়? অফ কোর্স নট। আর্থে জি এর ভ্যালু কত? 9.81। তুমি স্মল ম্যাস ধরো মুনে জি এর ভ্যালু কত জানো? 1.6। এটা জানতো না? এটা কিন্তু একদম লেভেল স্টাফ। মুনের সারফেসে জি এর ভ্যালু কিন্তু 1.6। এটা নিয়ে অনেক কোশ্চেন আসছে। এনিওয়ে, এবার ক্লিয়ার হয়েছে সবার? এভরিওয়ান? ওকে, গ্রেট। নেক্সটে আসি। The graph below shows how g varies with the distance from the center of a large spherical object. Example hote pare planet of uniform density. Guys, you have no idea কয় ঘন্টা লাগছে আমার এটা লেকচার শিটটা রেডি করতে। গত বছর এই টাইম না, অ্যাকচুয়ালি এই বছর মার্চ এপ্রিলে শেষ করছি মনে হয়, এটা এপ্রিল বা মার্চে, না আরো আগে মে ব্যাচের জন্য বানাইছিলাম এটা, বাট অনেকক্ষণ লাগছে এই ইমেজের সাথে পারফেক্টলি ম্যাচ করে। নাও ইফ আই আস্ক ইউ, একটা প্ল্যানেটারি বডির জি এর ভ্যালু ম্যাক্সিমাম কোথায় হয়? একদম পারফেক্টলি অ্যালাইন, কিন্তু এই ইমেজটার সাথে এই ডায়াগ্রামটা বা এই গ্রাফটা পুরোপুরি কি বলবো কমপ্লায়েন্ট উইথ ইচ আদার। নাও ইফ আই আস্ক ইউ, একটা প্ল্যানেটারি বডির জন্য ওর ফিল্ড স্ট্রেংথ। স্যার আমাকে একটু কেটে আসছে, আমি কি বের হয়ে আবার ঢুকতে পারি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও, কোনো সমস্যা নাই। যেটা বলছিলাম, অফ করে দেই। হ্যাঁ অ্যাটেন্ডেন্স নাও হয়ে গেছে, এবার অফ করে দাও। গাইস কি বললাম শুনছো? তাহলে আমি যদি জিজ্ঞেস করি তোমাদেরকে একটা প্ল্যানেটারি বডির জন্য জি এর ভ্যালু ম্যাক্সিমাম কোথায়, ক্যান ইউ আইডেন্টিফাই গাইস? ওয়্যার ইজ দ্য ভ্যালু অফ জি ম্যাক্সিমাম? হ্যাঁ, সেন্টারে। এই যে ফার্স্ট মিস্টেক, সেন্টারে যদি দেখি আমি, সেন্টার ধরে নিচে যাও, জি এর ভ্যালু দেখো সেন্টারে, সারফেস অফ দ্য আর্থ। এক্স্যাক্টলি, ইট ইজ অলওয়েজ অন দ্য সারফেস। জি এর ভ্যালু ইজ অলওয়েজ ম্যাক্সিমাম অন দ্য সারফেস। প্লিজ মাথায় রেখো এই জিনিসটা। এটা বুঝলাম না স্যার। হ্যাঁ, এটা তো সারফেস বলতে কি আর্থের যে ইমিডিয়েট সারফেস ওইটা না, ওই যে লাইক একদম আউটার সারফেস, ওজোন লেয়ারের পরে ওই সারফেস? না,
ওজন না না ওটা কিছু ম্যাটার করে না, আর্থের সারফেস অফ দ্য আর্থ। আবার যখন সারফেস থেকে তুমি দূরে যাওয়া স্টার্ট করো তখন কিন্তু জি এর ভ্যালু আবার কমা স্টার্ট করে। আমি যদি এই পয়েন্ট থেকে দেখি, আমার কালারটা একটু চেঞ্জ করতে হবে। কোন কালার নিলে এটার উপরে সুন্দর কন্ট্রাস্ট হবে আমি বুঝতেছি না। ইয়েলো নিব, ইয়েলো দিয়ে ট্রাই করে দেখি। নট রিয়েলি। ভায়োলেট নিলেও কন্ট্রাস্ট হবে না, রেডও হইতেছে না। স্যার পিঙ্ক। হোয়াইট। না হোয়াইট। আর্থের সারফেসে যত নিচে ডিগ আপ করব তত আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথটা বাড়বে না? বুঝি নাই স্যার, আরেকবার। আর্থের সারফেস কমবে যদি ডিগ আপ করি তাহলে আরো বেশি হবে না অ্যাট্রাকশন? এখানে দেখো আমি বলতেছি। তুমি যদি একদম সেন্টারে দেখো, when you go to the center of the earth, g এর ভ্যালু দেখো। সেন্টার অফ দ্য আর্থে জি এর ভ্যালু কি? 0। সেন্টার থেকে যাওয়া স্টার্ট করো, জি এর ভ্যালু বাড়তেছে। যখন একদম সারফেসে গেলা, ওভার হিয়ার, এই জায়গাটা হলো আমার সারফেস। এটা তো 2D হিসাবে ধরলে আটকে না, যদি 3D হিসাবে ধরি তাহলে সেন্টার মানে তো সারফেসে ধরা আছে। বুঝছি না, আরেকবার। 3D হিসাবে ধরলে 3D হিসাবে ধরলে তো সেন্টার মানে সারফেসই বোঝাচ্ছে, মানে আমাদের ধরতে হবে যে এখানে যে একটা মাঝখান থেকে কাটা আছে। কি বলতেছে এসব? না, 2D 3D এর কোনো ইস্যুই তো না। ইনফ্যাক্ট তুমি 2D ধরতেও পারো না। আমি যদি এটাকে 2D করেও আঁকি, ইফ আই ড্র ইট লাইক দিস, এই পয়েন্টে সব বাদ দাও, ফরগেট এভরিথিং। আর্থ ইজ অলওয়েজ 3D। তুমি 2D ডায়াগ্রাম আঁকতে পারো, বাট দ্যাট ডাজন্ট মিন তুমি 2D কনসিডার করতেছো। এই পয়েন্টে জি এর ভ্যালু 0। আর্থের জন্য যদি হয়, এই পয়েন্টে দিস ইজ আর্থ লিখে দিচ্ছি, দেখো এই পয়েন্টে জি এর ভ্যালু 9.81। এখান থেকে আস্তে আস্তে বাড়তে থাকে, 9.81 হয়, আর এই পয়েন্টের পরে আবার কমতে থাকে। That's exactly what you see over here. Center is 0, সেন্টার থেকে সারফেসে যেতে থাকলে বাড়তে থাকে আস্তে আস্তে, আর বাড়তেছে। আর এই পয়েন্ট মানে কি, এই আর মানে কি? This is the radius of the earth. This is the earth. জি স্যার বলেন। স্যার আমি এটা বুঝিনি যে কেন সেন্টার থেকে সারফেসে গেলে জিটা বাড়ে, জি এর ভ্যালু। যখন তুমি একদম সেন্টারে চলে যাবা, সেন্টারে তো কোনো ম্যাস নাই। যখন একদম সেন্টার, তখন তুমি বাইরের থেকে কনসিডার করবা না। তুমি তো সেন্টার অফ গ্র্যাভিটি যদি বলো, সেন্টার অফ গ্র্যাভিটি অ্যাক্ট করে কোন জায়গা থেকে? সেন্টার থেকে। সো সেন্টারের আশেপাশে তো কোনো ম্যাস নাই। যতটুকু ম্যাস তোমার উপর ফোর্স এক্সার্ট করবে। এবার বুঝতে পারছো? ইয়েস স্যার, থ্যাংক ইউ। যখন তুমি পুরো এসআরে চলে গেলে এই জায়গায়, তখন এই পুরা ম্যাসটার সেন্টার অফ গ্র্যাভিটি ধরে, এই রেডিয়াস ধরে তোমার উপরে ফোর্স এক্সার্ট করতে পারতেছে। আবার যখন দূরে চলে যাচ্ছ, জি এর ভ্যালু কমে যেতে থাকে আস্তে আস্তে, জাস্ট লাইক দিস। গাইস গ্রাফটা কি পুরোপুরি ক্লিয়ার? ইনফ্যাক্ট আমি যদি এক সেকেন্ড আমি যদি ইকুয়েশনটা লিখি ওয়ান মোর টাইম, জি ইকুয়ালস জি এম বাই আর স্কোয়ার। আর এই এমটা যদি আর্থের জন্য হয়, গাইস খুব কেয়ারফুলি নোটিস করে দেখো, জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার যদি হয়, আর এমটা যদি আর্থের জন্য হয়, যেটা আমার গ্র্যাভিটেশন, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এই পুরাটাই আমার কনস্ট্যান্ট, তাহলে জি আর আর কি হবে করে আমাকে একটু বলো তো। এই ম্যাথমেটিক্যাল জিনিসগুলো জানা আরো অনেক বেশি জরুরি এই এক্সট্রা অন্য যে কোনো কিছুর থেকে। গাইজ ইফ আই আস্ক ইউ জি আর এম বোথ রিমেনিং কনস্ট্যান্ট, যদি দুইটাই কনস্ট্যান্ট থাকে, তাহলে জি আর আর স্কোয়ার কিভাবে বিহেভ করো? জি আর আর ইনভার্স স্কয়ার, proportional. Absolutely right. They obey inverse squared law, and I hope you all remember, guys, inverse squared law. This is not the first time we are looking at inverse squared law. আমরা কুলম্বস লর ওখানেও inverse squared law দেখছিলাম। তাহলে g against r squared যদি দেখতাম, guys, g against r squared, এটার গ্রাফের শেপ কিরকম হতো? একদম পারফেক্ট রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, একদম সুন্দর মতো, জাস্ট লাইক দিস। একটুর জন্য নাই, right? G against r squared যদি দেখতাম, this is what we had seen. কিন্তু what are we dealing with? G against r, G against r square এরকম হবে, কিন্তু G against r যদি দেখি, the same shape but a bit slightly shifted to the right. Guys, এই পার্টটা ক্লিয়ার? আর এখান থেকে যদি দেখি সেন্টার থেকে, জি স্যার। স্যার এটা কি শেষ হয়েছে?
কি শেষ হয়েছে? আচ্ছা ইয়া রেড লাইনটা আঁকলেন স্যার, যে ওটা আবার একটু বুঝাতে পারবেন? এই রেড লাইনের ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ আমাকে জানি কি একটা কোশ্চেন জিজ্ঞেস করছে, আমি আরেকবার একটু দেখে নেই। এটা নিয়ে একটা কোশ্চেন জিজ্ঞেস করছে, আমি দেখি নাই। Why does it increase linearly? Oh, right, good question. যে এই পয়েন্টের পর থেকে আফটার দিস পয়েন্ট ইউ ক্যান ক্লিয়ারলি সি যে আমার জি কিন্তু নন লিনিয়ারলি ডিক্রিজ করে আর এর সাথে, কিন্তু ভিতরে এই জায়গায় কেন জি লিনিয়ারলি ইনক্রিজ করে? বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ভিতরের পার্টটাতে কি হচ্ছে। আমি ভিতরে কয়েকটা সার্কেল আঁকি, কিছুই তো বোঝা যায় না। রেড দিয়ে দেখি তো, একটু বেটার মনে হয় না? গাইজ রেডটা বুঝতে পারতেছো? জি স্যার। চলবে, ওকে। দেখো কি, যখন তুমি এই জায়গায় আছো, when you are here, তখন এতটুক ম্যাস, I think I have to choose another color, that is let's say white. যখন তুমি এই পয়েন্টে আছো তখন এতটুক ম্যাস কন্ট্রিবিউট করতেছে জি এর জন্য। যখন এই পয়েন্টে আছো তখন এতটুক ম্যাস, আমি এটাকে চেঞ্জ কিভাবে করব? এতটুক প্লাস ভিতরের পার্টটা, এতটুক ম্যাস কন্ট্রিবিউট করতেছে। আর যখন এখানে আছো তখন এই পুরা ম্যাসটা, তখন দ্য হোল অফ ইট কন্ট্রিবিউটস। লিনিয়ারলির কাহিনী হলো, হ্যাঁ ইটস ফাইন। আচ্ছা রেডিয়াসও তো চেঞ্জ হয়ে যাচ্ছে না? সরি মানে ডিসটেন্স। হ্যাঁ রেডিয়াস চেঞ্জ হচ্ছে, কিন্তু এট দ্য সেম টাইম তোমার ম্যাসটা তো কনস্ট্যান্ট না, দ্য ম্যাস ইজ অলসো ইনক্রিজিং। এবার বুঝতে পারছো? রেডিয়াস কনসেন্ট্রেটিং সার্কেলে হচ্ছে, কনসেন্ট্রিক সার্কেল তুমি অ্যাজিউম করছো, বাট যখন তুমি এই সারফেসের বাইরে যাচ্ছ তখন কিন্তু শুধুমাত্র একটাই ফ্যাক্টর, দ্যাট ইজ রেডিয়াস। কিন্তু যখন ভিতরে আছো আর এই মাঝখানে ট্রাভার্স করতেছো তখন কিন্তু দুইটা ফ্যাক্টর, একটা হলো রেডিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ম্যাস। আচ্ছা আচ্ছা, এবার বুঝছো? স্যার প্রবলেম আছে, বলো না। এখানে তো আপনি বললেন যে ম্যাস বাড়তেছে প্লাস রেডিয়াসও বাড়তেছে, সো ম্যাস বাড়ার কারণে এখানে আপনার জি এর ভ্যালুটাও বাড়তেছে, তাই না? রাইট। এখন স্যার একটা অ্যানালজি ধরেন, আমরা ওই মোমেন্টাম কনজারভেশনে যখন ম্যাস বাড়ে তখন তো ভেলোসিটি কমে, তাই না? কিন্তু যখন আমরা টোটাল কাইনেটিক এনার্জি কনজারভেশনে দেখি তখন ভি স্কোয়ার্ড এর জন্য ওইটার ইফেক্টটা আর কি ইনক্রিজড হয়। সো যদি ম্যাস 2 টাইমস বাড়ে, ভেলোসিটি 1 মানে ভি স্কোয়ার 1/4 হয়ে যাবে, এই জন্য কাইনেটিক এনার্জি হাফ হয়ে যায়। সো এখানেও সেম জিনিস হওয়ার কথা না? আর স্কোয়ার্ড এর ইফেক্টটা বেশি হওয়ার কথা না? বুঝছি তোমার কথা কি, ইটস নট এক্স্যাক্টলি লিনিয়ার। আমি যদি তোমাকে আরো 100টা ডায়াগ্রাম দেখাই, আমাদের সিলেবাসে লিনিয়ার কনসিডার করে। জাস্ট লাইক আমি যদি টেম্পারেচার এগেইনস্ট রেজিস্ট্যান্সের গ্রাফ দেখি থার্মিস্টরের জন্য, রিয়েল লাইফে কিন্তু এরকম পারফেক্টলি ইনভার্সলি প্রপোর্শনাল না, কিন্তু একদম ও লেভেল থেকে এস পর্যন্ত আমাদের সিলেবাস কনসিডার করে নেয় যে টেম্পারেচার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রেডিয়াস ফর থার্মিস্টর। আমি তোমাকে যদি অ্যাকচুয়াল গ্রাফটা দেখাই, দিস ইজ হোয়াট দ্য গ্রাফ লুকস লাইক। একটু ওয়েট করো। একটু ওয়েট প্লিজ। আমি তার আরেকটা কোশ্চেন দিয়েছি ভিতর দিয়ে। রিয়েলটা কিন্তু আচ্ছা এটা একটু উল্টা আছে, বাট বেয়ার উইথ মি। যদি আর্থ একদম পারফেক্টলি ইউনিফর্ম হইতো, had the earth been perfectly uniform, তখন এরকম স্ট্রেট লাইন। বাট একটু রিয়েল লাইফের, দিস ইজ দ্য রিয়েল লাইফ। গাইস সবাই কি আমার স্ক্রিন দেখতেছো? এভরিওয়ান, আর্থের জন্য কিন্তু একটু ওই যে সংসদ ভবন না, এই স্মৃতিসৌধ, স্মৃতিসৌধের মতো অনেকটা শেপটা দেখো, উল্টা স্মৃতিসৌধ। আবার যদি এখানে দেখি তাহলে
এই যে অ্যাকচুয়াল স্মৃতিশোধের মতো একটা, কিন্তু এই স্ট্রেট কখন হইতো? যদি আমার আর্থ লিনিয়ার হতো। গাইস এবার কি বুঝতে পারছো? রিয়েল লাইফটা কিন্তু এরকম স্ট্রেট না, রিয়েল লাইফেরটা এরকম মোটো স্ট্রেট না, রিয়েল লাইফেরটা কিন্তু একটু কার্ভড। ডান? স্যার সেন্টার থেকে তো আপনার সারফেস পর্যন্ত রেডিয়াসটা তো মিনিমাম না, তো জিটা কিভাবে ম্যাক্সিমাম হইলো? বুঝি নাই আরেকবার। সেন্টার থেকে ওই সারফেস পর্যন্ত তো স্যার আমার রেডিয়াসটা মিনিমাম না, তো আমার জিটা কিভাবে ম্যাক্সিমাম হইলো? এটা তো এভারেজ জি ধরা হয়, আর্থের জন্য এভারেজ জি হলো 9.81। বুঝতে পারছো? না আমি স্যার রিলেট করছি ওই যে ইনভার্স রিলেশনশিপটা জি আর আর স্কয়ার। তাহলে আর মিনিমাম সব থেকে তোমার কাছে কোন জায়গায় রাখতেছে? না এটাই তো হওয়ার কথা। হ্যাঁ, আর যেখানে মিনিমাম সব থেকে ভিতরে চলে গেলে আমার ম্যাথও চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট ম্যাথ কনস্ট্যান্ট রেখে আর মিনিমাম কোথায় পাচ্ছি আমি? অনলি এট দা সারফেস। এবার বুঝছো? এই জন্য জি এর ভ্যালু এখানে ম্যাক্সিমাম। আচ্ছা গাইস, দাঁড়াও আমি তো অ্যানসারই করি নাই। ওয়েট আ সেকেন্ড। আমাকে জিজ্ঞেস করতেছিল কি যে আর্থের জন্য যদি আর্থ যেহেতু ইউনিফর্ম না, এই জন্য এটা কিন্তু একদম পারফেক্টলি স্ট্রেট হবে না, কিন্তু হ্যাড দ্য আর্থ বিন ইউনিফর্ম তাহলেও কেন স্ট্রেট হইতো? ইজ দ্যাট ইউর কোয়েশ্চেন? জি যে রেডিয়াস স্কয়ার, ওটা দেখতেছি, একটু ওয়েট করে ওটা দেখতেছি, কামিং ব্যাক টু দ্যাট। নট ভেরি ইম্পর্টেন্ট বাট উইল ডেফিনেটলি কাম টু দ্যাট। একটু এটা পড়ে দেখো। সিন্স উইল কাম ব্যাক টু দ্যাট। একটা অনেক ইম্পর্টেন্ট জিনিসের জন্য ওয়েট করতেছি, এটা একটু দেখি। Since force is a vector quantity, it follows that gravitational field strength is also a vector quantity. We need to give its direction as well as magnitude in order to specify it completely. The field strength G is not constant. It decreases as distance r increases. The field strength obeys inverse squared law. একটু আগে দেখলাম inverse squared law. With distance, the field strength will decrease by a factor of 4 when the distance from the center is doubled. আর যদি ডাবলড হয়ে যায়, field strength 4 times decrease করবে। তারপরে close to the Earth's surface, the magnitude of G is about 9.81 Newton per kg. Even if you climbed Mount Everest, which is 8.85 kilometer high, guys, look at the value. 8.85, 8 kilometer, almost 9 kilometer উঁচা, 9 kilometer, it's huge guys. The field strength will only decrease by 0.3%. Guys, সবাই বুঝতে পারছো? স্যার ওকে, এখন দেখি আচ্ছা এই কোশ্চেনটা আমাকে যে অ্যানসার করে দেখাতে পারবা, you'll get 500 টাকা এখন ফ্লেক্সি। তুমি আসলে হ্যাঁ এখন জাস্ট গিভ মি ইওর নাম্বার। যদি বিকাশ থাকে, বিকাশে আমি এখন 500 টাকা পাঠাবো রাইট নাও। আচ্ছা ঠিক আছে, এই কোশ্চেন একটা সায়েন্সের চ্যালেঞ্জ হয়ে গেল। দশ বছর ধরে এটা করি, সব থেকে কঠিন কোশ্চেন। 4 জন মিলে 4টা অপশন দেই, পরে শেয়ার করে নিব। হ্যাঁ না না, আমার ওয়ার্কিং লাগবে তো, অ্যানসার না, আই নিড দ্য ওয়ার্কিং। আচ্ছা আমি কি 5 মিনিট দিব? ট্রাই করবা? হ্যাঁ একটু 10 মিনিট দেন, তাহলে হয়ে যাবে। না না না, এত টাইম ওয়েস্ট করা যাবে না। আই ক্যান গিভ ইউ 5 মিনিটস ম্যাক্স। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট দিলাম। ঠিক আছে? ও আচ্ছা মার্কস দেওয়া নেই তো। আচ্ছা আমি কিন্তু আবারও বলতেছি, আমার হ্যাঁ বুঝছি আই নিড দ্য ওয়ার্কিং। আচ্ছা আচ্ছা রাইট। তার উপরে কি ইকুয়েশনটা দেখান না? বুঝি নাই ইকুয়েশন। আমি ইকুয়েশন লিখে দেই এখানে, তাহলে আমি লিখে দিচ্ছি। ইকুয়েশন যেটা ইউজ করতে হবে, এই থ্রু আউট ইউ জাস্ট হ্যাভ টু ইউজ ওয়ান ইকুয়েশন। দূর, আরে আমি তো কালার হোয়াইট দিয়ে রাখছি। দিস ইজ রাইট, G equals GM by R square। আর এখানে কিছু লিখো না, আমাকে ওয়ার্কিংটা জাস্ট আমাকে ছবি তুলে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দাও। I'll give you 5 minutes। যারটা কারেক্ট হবে এখন you'll get a prize money।
তুমি যদি চাও আমি ডায়াগ্রামটা এঁকে দিতে পারি। If you want, I can draw the diagram for you. Guys, আমাকে ডায়াগ্রাম এঁকে দিতে হবে? যা দিবেন তাই লাভ। আচ্ছা, এটা আমার মার্সের, এটা আমার মার্স। This is the radius of Mars. আরে, this is the radius of Mars. আর একটা নাকি ইয়ে আছে, মাউন্টেন আছে, যে মাউন্টেনের নাম অলিম্পাস মন্স। আমি কিন্তু আবারও বলতেছি গাইজ, আমাকে র্যান্ডমলি অ্যান্সার পাঠায় কোনো লাভ নাই। ইউ ক্যান ফাইন্ড আউট দ্য অ্যান্সার ফ্রম মার্স স্কিম। আমার অ্যান্সার দরকার নাই, আই নিড দ্য ওয়ার্কিং। তারপরে কই গেল? এর মতো এটার উপর একটা ইফেক্ট ফেলবে। এম এর ইফেক্ট কি নেগলিজিবল ধরবা? না, এম এর কোনো কাহিনী নাই এখানে, তার কারণ আমি সারফেস ক্রস করে ফেলছি। এন্ড দিস ইজ, আমাকে বলছে 0.6 অফ দ্য রেডিয়াস অফ মার্স। এইটা হলো আমার, এই হাইটটা হলো 0.6% অফ আর। স্যার হইছে তো আই গেস। পাঠাও, না পাঠালে আমি কেমনে বুঝবো? ও করে পাঠাইতে হবে। আচ্ছা দাঁড়ান দিয়ে পাঠাচ্ছি। স্যার মেসেঞ্জারে পাঠাও। হ্যাঁ, স্যার দিয়ে দিছি, দেখেন মেবি হইছে। এটা অনেক ইজি। আই থিংক একটা প্রবলেম হচ্ছে, যেটা একটা ট্রিকি জিনিস আছে, যেটার জন্য সবার আনসারটা একটা ওভারসাইটের জন্য ভুল হবে, এরকম একটা জিনিস মনে হচ্ছে। না হলে স্যার 500 টাকা এমনি এমনি দিত না। হয় না, একদমই ওয়ের্ড আছে অ্যান্সার। ইলদি স্যার পাঠাইছো, বাট স্যার দাঁড়ান হয়ে গেছে। হয় না ইলদি স্যার। Not even close. 1.01 is approximately 1.2. Really? না, it's significantly different. আমি তো really? হ্যাঁ, হয় নাই, not even close. আচ্ছা, আরেকটা হিন্ট দেই, পুরো কোশ্চেনের অ্যান্সার করার সময় 22 কিলোমিটার টাচ করা লাগবে না। You don't have to touch 22 কিলোমিটার। যাই হোক স্যার, করছি স্যার, দেখেন। পাঠাও। পাঠাইছি তো। সমৃদ্ধ পাঠাইছো, কিন্তু আমি তো কিচ্ছু পড়তে পারতেছি না। একটু ঠিকভাবে পাঠাবা সমৃদ্ধ? স্যার কই পাঠাবো স্যার? হইছে মেসেঞ্জারে, আমার মেসেঞ্জারে।
আমার কিন্তু আগেও বলছি 22 ধরাই লাগবে না, ইউ ডোন্ট ইভেন হ্যাভ টু টাচ 22। জানি স্যার, মেসি হয়ে যাচ্ছিল ক্যালকুলেশন, এর জন্য ধরলাম। ওকে, বাকিদেরটা কি অবস্থা দেখি। আবু বকর পাঠাইছো? ওকে ওকে ওকে, স্যার পরের পিকচারটা দেখেন। হ্যাঁ স্যার লাস্টে যেটা দিছে ওইটা স্যার, প্রথমটা না। লাস্টে না, আনফরচুনেটলি নট দ্য কারেক্ট ওয়ার্কিং। এনিওয়ান এলস? আনাফেরটা পাই নাই এখনো। হ্যাঁ স্যার, মানে ফিগার ক্যালকুলেট করে দেখলাম আনসারটা মিলছে, এখন জাস্ট লিখতে হবে। ওকে, তোমাকে অ্যানসার চেক করতে বলছে কে? তোমরা তো তাহলে রিভার্স ইঞ্জিনিয়ারিং করলা। না, রিভার্স ইঞ্জিনিয়ারিং না তো। আচ্ছা ঠিক আছে, আমার যে ওয়ার্কআউটটা করে দেখলাম যেটা অ্যাকচুয়ালি মানে চারটা যে অপশন এটার সাথে মিলে গেছে। ওকে 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 ওকে, ঠিক স্যার আছে। অ্যাকচুয়াল আনসার তো স্যার বি না? অ্যাকচুয়াল অ্যানসার ইজ বি। স্যার বি তো আসে, বাট ওয়ার্কিংটা ভুল কেন? আমি দেখাই দিই ওয়ার্কিং, তাহলে বুঝবা। আমি ওয়ার্কিংটা দেখাই দিচ্ছি, তাহলে বুঝতে পারবা। কারোটাই হয় নাই। আর ওটা দাঁড়া এক সেকেন্ড, আমি আরেকবার একটু দেখি। না, কারোটাই হয় নাই। আমি কিন্তু আনাফেরটা এখনো পাইলাম না। সারতাজেরটা পাইছি, আবু বকর পাইছি, শামরিতের তো আমি কিচ্ছু বুঝতেছি না, মানে লেখা বোঝাই যায় না। বাট শামরিতেরটা আমার কাছে ক্লোজেস্ট লাগতেছে। আমি যেরকম আপছাপসা দেখতেছি, আই ক্যানট সি এনি ভ্যালিউজ, বাট হিজ অ্যাপ্রোচ লুকস দ্য ক্লোজেস্ট। স্যার আমি কি 22 ধরছি বলে ভুল হইছে? ইয়েস। এসব তো ঠিক না স্যার, এসব তো 22 না, 22 না ধরলেও তোমার অ্যাপ্রোচে ভুল আছে একটু। 22 না ধরলেও একটু অ্যাপ্রোচে ভুল আছে। -1 না না, ভুল আছে, ভুল আছে। আমি করি এবার। আচ্ছা, যদি আমি আরেকবার বলি, সামনে তুমি কি আমার কথা শুনতেছো? ইয়েস স্যার। তুমি আরেকবার একটু পাঠাতে পারবা ছবিটা একটু ঠিকভাবে? স্যার আমার কাছে ভালো ক্যামেরা নেই, অন্য মোবাইলে, এটা স্যার কম্পিউটার ওয়েবক্যাম দিয়ে তুলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার কারণ এখন পর্যন্ত একমাত্র তোমারটাই আমার কাছে ক্লোজেস্ট মনে হচ্ছে। স্যার 1.006। তোমার অ্যানসার ওটা স্কয়ার। না 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 না, রেডিয়াস R2 সেকেন্ড রেডিয়াসটা নিয়েছে হচ্ছে 1.006। অ্যানসারটা বলো তো তোমার কত আসছে পার্সেন্টেজ করার আগে? পার্সেন্টেজ করার আগে ইয়েস ইয়েস, ডিরেক্টলি ক্যালকুলেটরে বসাই দিয়েছি, আসছে -1.19%, মানে -1.189, সো ওটাকে 100 দিয়ে ডিভাইড। ইয়েস ইউ আর রাইট। তোমার নাম্বার পাঠাও। আমি, তুমি কি বিকাশ চাও নাকি ফ্লেক্সি চাও? বিকাশ। হ্যাঁ ঠিক আছে, তোমার নাম্বার পাঠাও, আমি এখনই দিচ্ছি। এভরিওয়ান আ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর শামরিত, হি গট ইট রাইট। কেমনে আমাদের কিছু দিবেন না? ক্ল্যাপ 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 ক্ল্যাপ। প্লিজ ক্ল্যাপ, দিস ওয়াজ রিয়েলি হার্ড, দিস ওয়াজন্ট ইজি। ঠিক আছে, আমি করি তাহলে বুঝবা। আচ্ছা স্যার দেখি, আমি করি তাহলে বুঝবা। শামরিত তোমার নাম্বারটা আমাকে পাঠাও। ঠিক আছে, আমি করে দিচ্ছি। দেখো, দিস ওয়াজ রিয়েলি হার্ড, রিয়েলি 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 হার্ড। একদম অনেস্টলি একটা কনফেশন, ইট টুক মি সেভারাল মান্থস, নট ডেজ, নট আওয়ার্স, নট মিনিটস, সেভারাল মান্থস। ওরা কোয়েশ্চেনে একটা প্রবলেম করছে, আমি এক্সপ্লেইন করতেছি কেন। কোয়েশ্চেনে একটা প্রবলেম আছে, এটা কিন্তু আমি কিচ্ছু করি নাই, আই ডিডন্ট টাচ দ্য কোয়েশ্চেন। একদম ইউ ক্যান সি, তুমি ফন্ট দেখেই বুঝতে পারতেছো, কপি পেস্ট। আমি খুব প্রেজুডিসড রিডার। প্রেজুডিসড রিডার মানে হলো আই টেক এভরিথিং লিটারালি। কোয়েশ্চেনে আমাকে বলছে চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ। কোয়েশ্চেনে আমাকে বলছে ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ। সো কোয়েশ্চেনের অনুযায়ী যদি আমি যাই, আমি জাস্ট একটা মাইনাস আরেকটা করব। এগ্রিড? যেহেতু জাস্ট চেঞ্জ বলছে।
গাইস চেঞ্জ আমি বের করি একটা থেকে একটাকে সাবট্রাক্ট করে এগ্রিড রাইট বাট when you look at the অ্যানসারে প্রত্যেকটা দিছে পার্সেন্টেজ তার মানে তোমাকে কিন্তু চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ বের করতে বলে নাই তোমাকে কি বলছে জানো তোমাকে বলতে বলছে দা পার্সেন্টেজ চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ এভরিওয়ান তুমি কি আগে বলো কোশ্চেন বুঝছো নাকি সবাই অ্যানসার ইজ বি ইয়েস অ্যানসার ইজ ইনডিড বি স্যার জিজ্ঞেস করলাম দেখো কোশ্চেনটা একটু misleading তুমি বলতে পারো because question says calculate the change in gravitational field strength আর তোমাকে বাইর করতে বললো percentage change আচ্ছা আমি আবার ডায়াগ্রামটা একটু খুব তাড়াতাড়ি এঁকে দেখাই দিচ্ছি এই জায়গায় নোটিস করবে एवरीवन কেয়ারফুলি এইটা হলো আমার r this is r দেখো আর অলিম্পিক মন আঁকলাম আচ্ছা এভাবে চিন্তা করি তো আমি যদি এই পয়েন্টে টপে চিন্তা করি রাইট এটা হলো জি এট দ্য বটম দিস ইজ জি এট দ্য টপ দিস ইজ জি এট দ্য বটম দিস ইজ জি এট দ্য টপ কিন্তু আমি যদি আর এর কথা চিন্তা করি এই পয়েন্টে দিস ইজ জাস্ট আর কিন্তু এই পয়েন্টে দিস ইজ আর প্লাস 0.6% মানে কত সরি 0.6 divided by 100 মানে কত 0.006 রাইট यस স্যার তাহলে এই জায়গায় r এর ভ্যালু কত হবে এটা যদি r হয় এই জায়গায় কত হবে r প্লাস কত আসবে 0.006 r তাহলে কত আসে গাইস r plus 0.006 r মানে হলো 1.006 এতটুকু বুঝছো না কাকে বলো দিস ইজ 1.006 r এতটুকু যদি না বুঝো I cannot go forward everyone do you understand this part হ্যাঁ আবার বুঝাই আরেকবার বলবো আচ্ছা আচ্ছা এই পয়েন্টে r এই পার্টটা হলো 0.6% of r 0.6% of r মানে কি this is same as 0.006 r এই পুরাটা হলো আমার 0.006 r তাহলে সেন্টার থেকে এই পুরাটা হাইট কতটুকু হবে 0.006 r প্লাস r তাহলে 0.006 r প্লাস r এটা করলে কত আসে গাইস 1.006 r তাহলে এই সেন্টার থেকে এই টপের রেডিয়াস হলো 1.006 r এতটুকু কি বুঝতে পারছো এবার एवरीवन ইয়েস স্যার ওকে গ্রেট নেক্সট আসি তারপর আসি সবাই নোটিস করে দেখো রাইট now what we'll do is আমি না এটা দিয়ে একদম লিখতেই পারতেছি না আমি এটা দিয়ে করি তাহলে g at the top কি হবে gm by 1.006 r পুরাটা স্কয়ার g at the bottom কি হবে এই জায়গায় gm by just r square guys এতটুকু পর্যন্ত বুঝতে পারছো everyone yes sir তাহলে wait a second আমি যদি কোশ্চেনে বলছে পার্সেন্টেজ চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ চেঞ্জ কিভাবে করব তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন g কি হবে g at the top minus g at the bottom divided by কত পার্সেন্ট চেঞ্জ হলো g at the bottom এই ইকুয়েশনটা বুঝতে পারছো সবাই পার্সেন্টেজ চেঞ্জের পার্টটা গাইস এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার সবার স্যার g at the bottom divided by g at the bottom কেন সেটা বুঝিনি পার্সেন্টেজ চেঞ্জ যে আমাকে যে কোশ্চেনে পার্সেন্টেজ চেঞ্জ বলছে লেটস সে আমার কাছে আগে ছিল i ইকুয়ালস টু ধরো 10 তারপরে i আমার হয়ে গেল 20 আমি যদি পার্সেন্টেজ চেঞ্জ বের করতে চাই
যদি জাস্ট চেঞ্জ হতো তাহলে 20 মাইনাস 10 করলেই হয়ে যেত, কিন্তু যেহেতু আমাকে পার্সেন্টেজ চেঞ্জ বলছে আমার কি করতে হবে 20 মাইনাস 10 ডিভাইডেড বাই কি করতে হবে বলো 10। এবার বুঝতে পারছো? Yes sir. কিন্তু দেখো আমার এত টাইম লাগছে এই কোশ্চেনটা একদম ইনসাইড আউট ফিগার আউট করতে। কিসের জন্য? কোশ্চেনে বলছে চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ, কিন্তু অ্যানসার গুলো দিছে পার্সেন্টেজে। দিস ইজ দ্য প্রবলেম ইন দ্য কোশ্চেন। সো জিটি এটা কি হবে gm by 1.006 r squared পুরোটা r squared minus gm by r square divided by gb কত ছিল gm by r squared। এখন ডিউ টু সি তুমি যদি gm by r squared এখান থেকে কমন নাও, gm উপরে নিচে ক্যান্সেল আউট হয়ে যাবে, লিভ করবা কি নিয়ে তুমি 1 by 1.006 স্কয়ার মাইনাস 1 বাই, এটা তো পুরোটা 1 বাই লেখা লাগবে না, মাইনাস 1 বাই 1.006 আর এই পুরোটাই তো ক্যান্সেল আউট হয়ে যায়। অ্যারিথমেটিক, আই ডোন্ট থিংক এখানে আমার আর ব্রেকডাউন করার কিছু আছে। তাহলে 1 বাই 1.006 স্কয়ার মাইনাস 1 করে দেখো তো কত আসে 1 ডিভাইডেড বাই 1.006 পুরোটা স্কয়ার মাইনাস 1, the value is আসবে মাইনাস 0.01189। এখন এটাকে যদি ইনটু 100 করো 1 2 কত আসবে তাহলে ইজ ইকুয়াল টু মাইনাস 1 পয়েন্ট, এই জায়গায় এটা হয়ে যাবে 2%। স্যার এটা কোন ইয়ার আসছিল? This is from June 2015, question number 3. স্যার এখন মেসেঞ্জারটা দেখেন। বুঝি না স্যার আরেকবার মেসেঞ্জারটা দেখেন স্যার। মেসেঞ্জার এতক্ষণ পরে? না না মানে আই ডোন্ট কেয়ার যে লাইক এখন পাবো না কিনা, বাট জাস্ট দেখেন যে অ্যাপ্রোচটা ঠিক আছে নাকি। আর তো দেখাই দিছি এক্স্যাক্টলি এরকম ভাবে করি নাই, বুঝতেছি না স্যার কি করছে। দেখা বুঝতে পারছো নাকি? দ্যাট কুড বি ওয়ান অফ দ্য ওয়েজ, বাট বুঝতে পারছো সবাই বাকিরা গাইস? ইয়েস স্যার বুঝতে পারছি। এক সেকেন্ড টাইম দাও। আমি একটা কাজ করতেছি, তাহলে একটু পরে ভুলে যাব। গাইস এটা কপি করে রাখো না প্লিজ। এভরিওয়ান প্লিজ রাউন্ড অফ বলতেছি, সাতটা কি বলতেছিলা যে অ্যানসার মিলে নাই, তুমি রাউন্ড অফ করছো দেখে। গাইস অনেকে আই এম প্রিটি শিওর পারো নাই, একটু কপি করে রাখবা প্লিজ and let me know when you're done. আমি প্রাইজ মানিটা পাঠাই দেই। কতজন পাইলো কি শুধু ফার্স্ট যে করছে? জাস্ট 1%। নাইস। কে সুমিত? না সমৃদ্ধ। সমৃদ্ধ পাইছো টাকা আসছে? কই? Anyway, guys, are we all done? Yes, sir. Okay. আমার কি দোষ, তুমি আমারে কাটস করলে তো লাভ নাই। Anyway, this wasn't very hard, just approachটা tricky ছিল। I know এক মার্কের কোশ্চেন এত খাটনি খাটতে হবে, কিছু করার নাই তো। I don't know what they were thinking. জাস্ট ইমাজিন করো যারা জুন 2015 এ এক্সাম দিছে কয়জন এটা কারেক্টলি অ্যানসার করতে পারছে? ভেরি ফিউ, প্রিটি শিওর।
because this wasn't an easy question to begin with. মাত্র 1 মার্ক তারপরে। Let's talk about gravitational potential. Guys, একটু heads up দিয়ে রাখি, আমাদের যেরকম electric potential একটা টপিক ছিল। Guys, do we all remember electric potential এর ইকুয়েশনটা? V equals, মনে করুন একটু প্লিজ। ইলেকট্রিক পোটেনশিয়াল ইকুয়েশন কি ছিল एवरीवन? আমরা দেখছি তো ইলেকট্রিক ফিল্ডে kq by r, kq by r। তাহলে আমি যদি এই সেম অ্যাপ্রোচ অনুযায়ী তোমাকে ইলেকট্রিক পোটেনশিয়ালের জায়গায় গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল জিজ্ঞেস করি, কি মনে হয় কি হওয়া উচিত? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কি হওয়া উচিত? তাহলে একদম যেহেতু দেখতেছো সবকিছু পারফেক্টলি ফরম্যাট ম্যাচ করে, তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা কি হওয়া উচিত एवरीवन? km by r, gm by r, right? Notice করি, correct. Gravitational potential is the gp per unit mass, just as field strength g tells us force per unit mass at a point in field. Gravitational potential সব সময় নেগেটিভ হয়। It is because as a mass is brought towards another mass, its gp decreases. Since gp is 0 at infinity, একদম infinity নিয়ে গেলে gp 0 হয়ে যায়, it follows that anywhere else gp and potential are less than 0, that is they are negative. সবসময় মাইনাস সাইন লাগবে একটা। কিছুই তো বুঝলাম না। The gravitational potential is 0 at infinity, far from any mass, and decreases as the mass approaches. Infinity মানে হলো far from any mass, অনেক large distance এ infinity, আর decreases as mass is approached. আর এই জায়গায় আমার potential হয় 0। এগুলো তোমার লাগবে না, don't worry about it, তোমার জাস্ট ইকুয়েশন লাগবে। আর ইকুয়েশনটা আমি তোমাকে জাস্ট বই থেকে দেখাই দিচ্ছি। এই যে v grav মানে হলো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, v মানে হলো পোটেনশিয়াল, কিন্তু কোন টাইপের পোটেনশিয়াল নিয়ে ডিল করতেছি? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। ইকুয়েশনটা কি হয় দেখো, মাইনাস gm by r। কোশ্চেনটা দেখো গাইস একটু প্লিজ एवरीवन, ওয়ার্কড एग्जांपल 2টা দেখো একটু প্লিজ एवरीवन। Calculate the gravitational potential caused by the earth at a distance of a geostationary satellite which orbits at a height h of 35,800 kilometer above the surface of the earth. Radius of the earth হলো e, sorry re হলো 6,400 kilometer। তাহলে এই আর্টটাতে অ্যাড করলো কেন সেটা আমি এক্সপ্লেন করে দিই তাড়াতাড়ি। আমার এটা যদি আর্থ হয়, if this is the earth, আর এই জায়গায় আমার একটা স্যাটেলাইট আছে, এইটা হলো আমার রেডিয়াস অফ দ্য আর্থ, আর ও এত কিলোমিটার উপরে যাচ্ছে। তাহলে আমি যদি ওর অরবিটের রেডিয়াসটা বের করতে চাই, ওর অরবিটার রেডিয়াস কি হবে? আর্থের রেডিয়াস প্লাস ও আর্থের সারফেস থেকে কত কিলোমিটার দূরে আছে। গাইস এবার কি অ্যাডিশনের রিজনটা বুঝতে পারছো সবাই? এভরিওয়ান, কয়েকদিন পরেই এটা নিয়ে ভরি ভরি কোয়েশ্চেন আসবে, খুব ক্লিয়ারলি এখন বুঝে নাও এটা। সো v গ্র্যাভ হলো মাইনাস gm বাই r। g এর ভ্যালু জানি, m এর ভ্যালু জানি, আর্থের ম্যাস দেওয়া 6.02 times 10 to the power 24, this is mass, divided by total radius কত? এই যে radius of earth plus a height, that gives me 4.22 times 10 to the power 7. এটা করলে look at the value, please look at the unit as well, it's minus 9.52 megajoule, mega লাগবে না, joule per kg. Guys এবারটা কি ক্লিয়ার? স্যার ইকুয়েশনে মাইনাস কেন? বুঝি নাই। ইকুয়েশনে মাইনাস কেন? Because minus gm by r. Okay, good question. Because gravitational potential is always negative. সবসময় negative. Guys, I don't know why, but আমার কেন জানি একটা ফিলিং আসতেছে এই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের নেগেটিভ পার্টটা এখনো বুঝো নাই।
গাইস কে কে বুঝেন একটু বলবো তাহলে স্যার আমি বুঝি নাই। আমি বুঝি নাই। নো প্রবলেম নো প্রবলেম ঠিক আছে তো বলতে হবে স্যার আমি তো মাইন্ড রিডার না বাট আই জাস্ট হ্যাড আ ফিলিং যেটা হয়তো অনেকে বুঝে নাই আমি তোমাদেরকে একটা অ্যানালজি থেকে দেখাই তাহলে আমার মনে হয় বুঝাটা অ্যাট লিস্ট ইজিয়ার হবে লেটস গো টু ইন্টারনাল এনার্জি যেটা ইউনিট 5 এর একদম ফার্স্টে আমরা দেখতেছিলাম ইন্টারনাল এনার্জিতে আমরা যদি গ্রাফটাতে যাই টেক আ লুক এট দিস গাইস potential energy or separation look at the values of potential energy value গুলো সব সময় কি হয় নেগেটিভ guys are you telling me এই গ্রাফটা আমি তোমাদের দেখাই নাই everyone did we not discuss this graph yes sir okay fine তাইলেই হবে আর কিছু লাগবে না দেখো তো potential energy ভ্যালু কি আমার জীবনে পজিটিভ হইছে no the maximum value of potential energy can be 0 আর যখন নিচে যাও তখন ইউ সি যে যত এদিকে যাচ্ছ ডিসটেন্স যত কমতেছে তত আরো নেগেটিভ হচ্ছে এই সেম কনসেপ্টটাই যদি এখানে অ্যাপ্লাই করি আচ্ছা ইউ নো হোয়াট নেগেটিভ পজিটিভের পরে আসতেছি নেগেটিভ পজিটিভের মিনিং পরে আসি আগে এটার মিনিং বুঝি সবকিছু বলে ফেললাম আগে তো মিনিংই দেখি নাই পোটেনশিয়াল এনার্জি জিনিসটা কি পোটেনশিয়াল এনার্জি ইজ এনার্জি stored energy that an object has due to its position এটা আমরা অনেক আগে থেকে জানি পোটেনশিয়াল অনেক রকম পোটেনশিয়াল হয় ইলাস্টিক পোটেনশিয়াল ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল gravitational potential as well now the potential at any point in any type of field is the amount of energy please dekho which is needed to get it to that position in the field for any object which is affected by the field I am guessing a line tate tomader problem potential energy শেষ কিন্তু এখন পোটেনশিয়ালের কথা হচ্ছে পোটেনশিয়াল জিনিসটা কি at any point in any type of field is the amount of energy which is needed to get to that position in the field for any object which is affected by the field এই লাইনটা পুরোটা একটু দেখো read the whole line one more time please তারপর আমি এক্সপ্লেইন করতেছি ওকে তার মানে হলো একটা পয়েন্ট যদি কনসিডার করো ওই পয়েন্টে একটা ম্যাসকে আনতে একটা চার্জকে আনতে যে এনার্জি লাগবে that is what you call the gravitational potential that is what you call the electric potential or gravitational potential তার মানে therefore for a gravitational field it is expressed as the amount of energy per unit mass as mass is what is affected by the field আর এটাই যদি আমার ইলেকট্রিক ফিল্ড হতো তাহলে কি হতো amount of energy per unit charge the definition of gravitational potential is the amount of work done per mass to move an object from an infinite distance to that point in the field এই জায়গায় দেখি তো gravitational potential এর definition কি it's the amount of work done per unit mass এটা দেখি আর আরেকটা ফ্রেজ আমি আন্ডারলাইন করতেছি গাইজ আমি একটু স্লোলি যাচ্ছি বিকজ আই হ্যাভ আ ফিলিং তোমাদের এটা পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না আর আরেকটা ফ্রেজ আমি লিখে দিচ্ছি হাইলাইট করে দিচ্ছি এন্ড দিস ইজ দ্যাট ওয়ান ওকে অ্যামাউন্ট অফ এনার্জি নিডেড গাইজ সব বাদ দিয়ে জাস্ট আমাকে এটার অ্যান্সার দাও অ্যামাউন্ট অফ এনার্জি নিডেড মানে কি এনার্জি রিকোয়ার্ড অর এনার্জি নিডেড এটা কি জীবনেও পজিটিভ হয় এটা something right you had learned from আমাদের AS unit 2 nature of light do you remember আমাদের ওই টপিকটার ভিতরে unit 2 nature of energy levels exactly প্রত্যেকটা এনার্জি লেভেলের ভ্যালু কি ছিল মনে করো দেখো তো একটু হাইড্রোজেনের জন্য যদি বলি হাইড্রোজেনের এনার্জি লেভেল শুরুটাই হলো গ্রাউন্ড স্টেট হলো -13.6 মাইনাস কেন why was it minus দুই মার্কের কোশ্চেন ছিল কিন্তু একটা because it is the energy required needed
তার মানে একটা অবজেক্টকে ওই পজিশনে আনতে যেহেতু ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড, এই জন্য ইউ ক্যান থিঙ্ক অফ দিস অ্যাজ মাইনাস অর নেগেটিভ সাইন। This is the simplest explanation that I have at my disposal right now. সবাই কি বুঝতে পারছো? And স্যার এখানে দেখি স্যার বলেন স্যার। হ্যাঁ, তোমার যেটা লাগবে এক্সামের জন্য আমি তো এক্সপ্লেন করলাম পুরাটাই, এখন যেটা লাগবে সেটা হলো ইকুয়েশনটা, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ইকুয়ালস টু gm/r, that's it. And you did the calculation as well and you see it's pretty straightforward and simple. Guys, done? স্যার একটু ইউনিটটাতে বুঝতে সমস্যা হচ্ছে, ম্যাথসটা উপরে কিন্তু ইউনিটে দেখছি আমরা পার কেজি, এটা কেমন? না, আমার ইউনিট আসছে তো এই ডেফিনিশন থেকে, ইউনিট আসছে আমার এই ডেফিনিশন থেকে, ইটস দ্য ওয়ার্ক ডান পার ইউনিট মাস। ওয়ার্ক ডানের ইউনিট কি হয়? জুল। পার ইউনিট মাস মানে কি? জুল পার কেজি। ওইটাও না, মানে v equals gm/r। বুঝি নাই, আরেকবার বলো। v equals gm/r এ তো স্যার ম্যাথসটা উপরে, তো পার কেজিটা হয় কেমনে? তুমি জি এর ইউনিট বসাও, উপরে যাও, জি এর ইউনিট কনস্ট্যান্টের ভিতরে কেজি পার স্কয়ার আছে, পার কেজি স্কয়ার। তুমি যদি জি এর আমার গ্র্যাভিটেশনাল ফিল্ডে জি কোথায়, তুমি যদি জি এর ইউনিট দেখো, এই যে নিউটন পার নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, আর তুমি ভি গ্র্যাভ যদি দেখো, ভি গ্র্যাভ ইকুয়ালস টু gm/r। এখন ইন্ডিভিজুয়াল ইউনিটস বসাও, জি এর ইউনিট হলো নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, আর এম এর জন্য হলো কেজি ডিভাইডেড বাই আর হলো মিটার। এই মিটার আর এটা ক্যান্সেলড আউট। দেখতেছো? স্যার বুঝছি। আর এই কেজি আর এইটা হয়ে যাবে 1। নিউটন মিটারের আর একটা ইকুইভ্যালেন্ট ইউনিট কি হয়? জুল, পাশে কি থাকে? পার কেজি। এবার ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, দিস ইজ কল্ড হোমোজেনিটি, যে সবসময় সেম থাকবে, সেম মানেই হোমো। তারপর যাই, if we're done with this, আমাদের আজকের লাস্ট টপিক, take a look at this, orbiting under gravity। এইটা এখান থেকে না দেখে let me show you from this। খুব তাড়াতাড়ি আমি একটু এটা এই জায়গা থেকে দেখাই দিই যদি তোমাদেরকে, নোটিস করে দেখবে এভরিওয়ান। দুইটা ম্যাচ, এটা না এটা সরি মাই ব্যাড, আই ওয়াজ টকিং অ্যাবাউট, আচ্ছা এটা থেকে আগে দেখি, অরবিটিংটাতে পরে যাই, অরবিটিংটা নেক্সট দেখবো, নো প্রবলেম। এটাতে দেখি আগে, দুইটা ম্যাচ আছে, দুইটা ম্যাচ আইডেন্টিক্যাল রাখলাম অর নট আইডেন্টিক্যাল। ওকে, একটা ম্যাচ থেকে আরেকটা ম্যাচ 5 টাইমস লার্জার, 5 টাইমস লার্জার হওয়ার পরেও ইফ ইউ লুক এট দ্য টু ভ্যালিউজ গাইজ, দেখো তো মাঝখানের আগের জিরো গুলা বাদ দাও, বিকজ এই 100 কেজি আর 200 কেজি তে কিচ্ছু যায় আসে না। আই রিপিট, 100 কেজি 200 কেজিতে কিচ্ছু যায় আসে না। মানে ফর গ্র্যাভিটেশনাল ফোর্স টু বি এভিডেন্ট তোমার কয়েক মিলিয়ন বিলিয়ন কেজিস লাগবে। 100 কেজি 200 কেজি 1000 কেজি 200 কেজি 2000 কেজিতে কোনো সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ ফোর্স তুমি পাবা না। নাও where were we? মাঝখানে না, আগের জিরোস গুলো বাদ দিলে লুক এট দ্য ভ্যালু 231097, এখানে কত দেখতেছো? 231097। The masses are not identical, but yet they exert the same forces on each other. এটা লজিক কি গাইস? একদম সিম্পলেস্ট এক্সপ্লেনেশন কি হবে? Newton's third law, Newton's third law. Third law, that's it. গাইস সবার কি ক্লিয়ার আছে পর্যন্ত? মাত্র যা দেখলাম। Yes sir. ওকে ফাইন, তাহলে আজকে গ্র্যাভিটেশনাল ফিল্ড এতটুকুই থাক, আমরা চলে যাই আমাদের টপিকে।
Question paper. কারেকশন কোয়েশ্চেন পেপার আজকে আমাদের করার কথা শেষ করার কথা Jan 15 Unit 4 Jan 15 Unit 4 টা করব জি স্যার বলেন 8টা তো বাজে স্যার আমি একটু বেরোই আচ্ছা যে রেকর্ডিং তো চলতেছে পরে রেকর্ডিং এ যদি প্রবলেম হয় স্যার আমি একটু নক দিব অফ কোর্স যদি কোনো প্রবলেম হয় মেসেঞ্জারে নক দিও নো প্রবলেম থ্যাংক ইউ স্যার ওকে ওয়েলকাম আসসালাম নেক্সট পার্টে যাই লাস্ট দিন এটা শেষ করে ফেলছিলাম ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি অফ রোটেশন অফ দ্য কয়েল গাইস এই পার্টটা কি শেষ করছি পার্ট এ 7 জন বের হয়ে গেছে স্যার কেন ওদের কি ক্লাস আছে নাকি সাইম স্যারের ক্লাসে 2-3 জন দেখি করে আমার সাথেই এখন দেখলাম 48 ছিল এখন 41 হয়ে গেছে দাঁড়াও সব আবার অ্যাটেন্ডেন্স নিতে হবে কেউ যদি পালায় যায় ক্লাস থেকে সব রাকিবের দোষ তুমি সবাই আইডিয়া দিছো স্যার আমার দোষ কেন স্যার আমার তো লেজিট ক্লাস স্যার রাইট কেউ জানে না নো ওয়ান নোজ আসলে লেজিট নাকি আচ্ছা এদিকে দেখি আচ্ছা স্যার আসে স্যার ওকে ওয়ালাইকুম আসসালাম When an object moves in a circular path at a constant speed, resultant force is required. State what is a resultant force. State why a resultant force is required and the direction of this force. দুই মার্কের জন্য guys যে কোনো বডির জন্য সার্কুলার পাথে যদিও যায় you can see যে কন্টিনিউয়াসলি ওর ডাইরেকশন চেঞ্জ হচ্ছে যেই কোনো বডি সার্কুলার পাথে গেলে ওর ডাইরেকশন চেঞ্জ হয় আর অ্যাকর্ডিং টু নিউটনস ফার্স্ট ল you know একটা বডি ওর স্ট্রেট লাইনেই চলতে থাকে আনলেস ওর উপর একটা রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট করে তাহলে যদি জিজ্ঞেস করি কেন রেজাল্টেন্ট ফোর্স লাগবে এক কথায় কি বলবা টু চেঞ্জ ইটস ডাইরেকশন ভেলোসিটি থেকে মোর অ্যাপ্রোপ্রিয়েট হলো ডাইরেকশন চেঞ্জ করার জন্য আর ফোর্সটা ডাইরেকশন কোন দিকে হবে টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল ক্লিয়ার বিতে দেখি When an aeroplane is flying, there is an upward force called lift. সবসময় মাথায় রাখবা lift সবসময় act করে perpendicular to the wingspan. Always remember, lift always acts perpendicular to the wingspan. When aeroplane is flying in a straight line, the lift force is equal to the weight of the aeroplane. Liftটা weighter সময় যখন straight line এ যায়. The diagram shows an aeroplane that is moving in a horizontal circle at a constant speed. Explain in terms of forces why the aeroplane is able to fly in a circular path. 2 মার্ক খুবই ইজি কিভাবে দেখো একটু এই লিফটের না 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 দুইটা কম্পোনেন্ট তো ফ্লাই করতেছে তো তার মানে ওয়েট কে কে ব্যালেন্স করবে সেটাও বলতে হবে লিফট সেটাই বলতেছি তুমি যদি এখান থেকে দেখো ইউড সি লিফটের দুইটা কম্পোনেন্ট আছে একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল সো লিফটের ভার্টিক্যাল কম্পোনেন্টের কাজ কি the vertical component of the lift balances the weight and the horizontal component of the lift provides the necessary centripetal force যেটার কারণে ও টার্ন করতে পারে গাইস এবারটা ক্লিয়ার আনাফের কোনো কোশ্চেন আছে স্যার আমার আনসারটা চেক করুন এবার আনসার চেক করব কোথায় চ্যাটে horizontal component of lift provides centripetal force এটা বললে তোমাকে 2 মার্ক দিয়ে দিবে স্যার সার্কুলার পাথের জন্য তো মানে ফ্লাই বলছে তো ওয়েট লিফট আমাকে তো মুভ বলে নাই এবল টু ফ্লাইও বলছে আমার ফ্লাইয়ের পার্টটা অ্যাড্রেস করতে হবে না ফ্লাই করতে পারছে মানে আকাশে ভেসে আছে এবার বুঝছো আচ্ছা আচ্ছা শুনো আগের দিনে এটা কিন্তু নতুন স্পেসিফিকেশনই বাট আগে তোমার অনেক লিনিয়েন্ট ছিল এখন দে আর রিয়েলি স্ট্রিক্ট আচ্ছা গাইস আমি একটা করে কোশ্চেন দেখলে আমার জীবনেও সিলেবাস শেষ হবে কোশ্চেন পেপার শেষ হবে না জাস্ট গিভ মি দ্য প্রবলেমস জাস্ট যেটাতে যেটা প্রবলেম আছে ফার্স্ট পেপার 15 বি পুরোটা সলভ করব স্টার্ট সলভ করে ওকে যাও প্রথম পেপারটা আমি ট্র্যাডিশনালিও যদি বলি সবসময় ফার্স্ট পেপারটা পুরো সলভ করে দেই বাট কতদিন লাগতেছে একটা পেপার সলভ করতে দেখি The aeroplane has a mass of atto and is flying in a horizontal circle at a speed of atto meter per second when theta equals to 25. By considering both horizontal and vertical motion, calculate the radius of the circular path of the aeroplane. Radius of the circular path. Okay, দেখো আমি এইটাকে যদি একটু এক্সটেন্ড করি তাহলে আমার মনে হয় তোমার জন্য বোঝাটা ইজিয়ার হবে
আচ্ছা এটা যদি থিটা হয় তাহলে এটাও কিন্তু আমার থিটা। এভরিওয়ান নোটিস করো, এটা যদি থিটা হয়, ইনফ্যাক্ট আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, এটা থিটা হলে এটাও যে আমার থিটা হবে। গাইস এটা কি বুঝো সবাই? এটা থিটা হলে এটা কেন থিটা? হ্যাঁ স্যার। ওকে গ্রেট, তাহলে আমার আর কোনো টেনশনই নাই। তাহলে আমি কম্পোনেন্টস গুলোর ভ্যালু লেখা স্টার্ট করি। যেহেতু উইথ অ্যাঙ্গেল, উই অল নো উইথ অ্যাঙ্গেল ইজ cos থিটা, তাহলে এটার ভ্যালু কি হবে? L cos থিটা, দিস ইজ L cos থিটা। আর এটার ভ্যালু কি হবে? L sin theta, this is with angle and this is without angle. With angle L cos theta, without angle L sin theta. আমি ফার্স্টে তোমাকে বলছিলাম কার কোন রোল। L sin theta provides the centripetal force, আমি একটু এখানে লিখি, L sin theta কি প্রোভাইড করে? mv স্কয়ার বাই r। আর L cos theta কি করে? ওয়েট কে ব্যালেন্স করে, mg। ডিভাইড করে দাও, L ক্যান্সেলড আউট, m ক্যান্সেলড আউট। উই অল নো sin theta বাই cos theta কি হয়? tan theta ইকুয়ালস উপরে থাকে v স্কয়ার ডিভাইডেড বাই r g। তোমাকে এই r চাইছে, তাহলে r কি হবে? r ইকুয়ালস v স্কয়ার বাই g tan theta। v এর ভ্যালু কোশ্চেনে গিভেন গাইস 85 মনে হয়, রাইট গাইস? v এর ভ্যালু কোশ্চেনে গিভেন না? Yes sir. এই যে 85, এটাই বলতেছিলাম 85। এটা করলে আমাকে জাস্ট r এর ভ্যালু বলো তো কত আসে? 85 স্কয়ার ডিভাইডেড বাই g tan 25। এটা করলে r এর ভ্যালু কত আসে তাহলে বলো প্লিজ একটু। One 1579. 1579 1579 তুমি 2 এর সাথে রাউন্ড অফ করলে 1600 মিটার। আমি একটু তারপর অ্যানসারটা চেক করে দেখি। দিস ইজ কোশ্চেন নাম্বার কত ছিল গাইস? 14B3। 14B3 যদি দেখি 1578 এক্স্যাক্টলি যেটা আমাদের আসছে ভ্যালু 157। ওই তো এতটুকু কিছু যায় আসে না। গাইস সবার কি ক্লিয়ার? Yes sir. And did you see এত ইজিলি কেন হইলো? বিকজ একটা তো হইতে পারে আমি 10 বার এই পেপার সলভ করছি, আর একটা রিজন হলো I know all the equations. Just like you should also know all the equations at all times. Equation না মনে থাকলে সিরিয়াস ভেজালে পড়বে একটা। এই পুরো পেপারে একটাই ট্রিকি কোশ্চেন ছিল ক্যাপাসিটর একটা। দিস ইজ দ্য কোশ্চেন আই ওয়াজ টকিং অ্যাবাউট। ওকে, শুধুমাত্র এই একটা কঠিন কোশ্চেন, বাকিগুলা আমার মনে হয় প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড এন্ড সিম্পল। A student was investigating the charge and discharge of a capacitor. He set up the following circuit. Calculate the time constant for the circuit. A circuit time constant বের করতে বলছে। Guys, how exactly do we find out the time constant? You all know. খুব ইজি কিন্তু 2 মার্ক তো মার্ক দেখি আইডিয়া করলাম। RC I have R একটু চেঞ্জ করতে হবে যেহেতু 1.5 কিলো আছে, তাহলে 1500 into 200 times 10 to the power -6। এটা করলে কত আসে ভ্যালু গাইস টাইম কনস্ট্যান্টের? এভরিওয়ান তোমরা করো নাই এটা? আচ্ছা আমার মাথায় ফর্মুলাটা আসতেছিল না। 0.3. 0.3। Okay. The student wanted to plot a current time graph as the capacitor charged, but found that the current changed too rapidly for him to take readings.
Instead, he modeled the experiment using a spreadsheet. একটা spreadsheet use করে model করলো. Switch was closed at time t equals 0. V is the potential difference across the capacitor. V হইলো আমার potential difference across the capacitor. এই যে V, capacitor across the voltage এটা by the way. Column eta. Explain how cell B5 is calculated. B এর দিকে তাকাও. B5 কই? A 1.78 আসলো কোথা থেকে? Okay. Maximum student a year I clearly remember because I have gone through the examiner report extensively. Maximum student কি করছে জানো? Time difference দেখো 0.1 থেকে 0.2 এর del t এর ভ্যালু কত আসে গাইস? 0.1 0.1 রাইট আর এখানে মাইক্রো আর এখানে মিলি মাইক্রো মিলির কনভার্সনে ম্যাক্সিমাম স্টুডেন্ট ডিড দিস I equals Q by T তুমি যদি এটাকে মাইক্রো থেকে মিলিতে আসো আর টাইমটা সেকেন্ডসে আছে কোনো সমস্যা নাই দুইটাকে যদি তুমি সেম ইউনিটে আনো তখন দেখবা Q ডিভাইডেড বাই T করলে 1.780 আসে গাইস সবাই বুঝতে পারছো কি বললাম কিন্তু এই মেথডে তোমাকে মার্ক দিবে না স্যার আই নট এর ওই ইকুয়েশনটা দিয়ে করতে হবে না 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 আই নট এর কোনো ইকুয়েশন না বিকজ আই নট এর ইকুয়েশন না ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে I equals Q by T দিয়ে করছে del Q by del T কিন্তু এইটা করলে তোমাকে কোনো মার্কই দিবে না মার্ক দিবে না কেন সেটা বলে দিচ্ছি বিকজ তুমি যদি স্প্রেডশিট দেখো স্প্রেডশিটে দেখবা যে I আর T এর ভ্যালু ইউজ করে আমি Q বের করছি বেসিক্যালি ইফ ইউ লুক ভেরি ক্লোজলি ইউ উড সি যে I into del T করে I have arrived at del Q this is the way spreadsheet works I know spreadsheet এর concept অনেক tricky spreadsheet is not part of physics by the way spreadsheet হলো S1 এর একটা concept no তাহলে B5 টা এক্স্যাক্টলি ক্যালকুলেট করলাম আমি কিভাবে আচ্ছা আমরা একটু খেয়াল করে দেখি আমি যদি ভোল্টেজ দেখি ভোল্টেজ হলো এখানে 4.22 কিন্তু ঠিক তার আগের ভ্যালুটা কত ঠিক তার আগের ভ্যালু হলো 3.33 তাহলে চেঞ্জ ইন ভোল্টেজ মানে ঠিক আগের ভ্যালুটাতে কত ছিল রাইট আসিফ আবার ক্লাস কি জয়েন করে ওকে 3 we should always remember আমার ক্যাপাসিটরের ভিতর দিয়ে কিন্তু জীবনেও কারেন্ট ফ্লো করে না আমি যদি কারেন্টের ফ্লো চিন্তা করি তাহলে কারেন্ট ফ্লো করবে ওর ভিতর দিয়ে সো আমি যদি একটু এই জায়গায় দেখি B5 এ যদি আসি look at these two values okay now let's work it from here আমাকে কোশ্চেনে বলা ছিল গাইস এটা অনেক ট্রিকি আমি একটু স্লোলি যাচ্ছি this is the trickiest question in this whole paper আজকে কোনো ব্রেক দেনে একটা না 2 ঘন্টা ক্লাস হচ্ছে এটা আমি করে শেষ করে দিচ্ছি বাকিগুলো প্রিটি ইজি যদি প্রবলেম হয় আমাকে জিজ্ঞেস করো নোটিস করে দেখো एवरीवन আমাকে কোশ্চেনে বলা আছে যে আমাকে ওর অ্যাক্রসের ভোল্টেজ দেওয়া নাও ঠিক তার আগের টাইমে B5 তো স্প্রেডশিটের the only না guys this is really tricky আমি একটু চলে যাচ্ছি আবার বললাম স্প্রেডশিটের সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা যেটা তোমার সারাক্ষণ সব সময় মাথায় রাখতে হবে আমি সব সময়
আগের ভ্যালুটা দেখবো, বিকজ আই অলওয়েজ অ্যারাইভ ফ্রম দ্য প্রিভিয়াস ভ্যালু। আমি সবসময় আগের ভ্যালুর থেকে এই ভ্যালুতে রিচ করি। স্প্রেডশিট এভাবেই কাজ করে। সো যখন i5 এ ছিলাম আমি, ঠিক তার আগের i5 এ আসার আগের মুহূর্তে হোয়াট ওয়াজ দ্য ভোল্টেজ? 3.33। আর যেহেতু ভোল্টেজটা আমাকে কোয়েশ্চেনে বলে দিচ্ছে ভোল্টেজ ওয়াজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটার, ক্যাপাসিটার অ্যাক্রসের ভোল্টেজ আমাকে দেওয়া 3.33। যদি ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজ হয় 3.33, তাহলে এই রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে গাইস? ক্যান ইউ টেল মি এভরিওয়ান? হোয়াট উইল বি দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্টার যদি ক্যাপাসিটার অ্যাক্রসে 3.33 হয়? একটু তাড়াতাড়ি প্লিজ। 2.67। আচ্ছা, কিভাবে বের করলাম? বিকজ এক্স্যাক্টলি যেহেতু ওরা দুইজন সিরিজে আছে, তাহলে সিরিজে থাকলে টোটাল ভোল্টেজটা দুজনের মাঝখানে শেয়ার হয়ে যায়। তার মানে 6 মাইনাস 3.33 is 2.67। ওর অ্যাক্রসের ভোল্টেজ হলো 2.67। ওর অ্যাক্রসের ভোল্টেজ জানি, ওর রেজিস্ট্যান্স জানি। all you have to do is just recall the equation you had learned in your IGCSEs, as in V equals I R। আমাকে এই আইটাই বের করতে বলছে, তাহলে I কি হবে? I equals to V by R। V by R, কার V কার R? রেজিস্টারের V এর ভ্যালু কত? 1.5 কিলো, মানে হলো 1500 ডিভাইডেড বাই, সরি V তো মাত্র বের করলাম, উল্টা। V টা হলো 2.67 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স হলো আমার 1500। গাইস একটু ক্যালকুলেটরে ভ্যালুটা বসায় আমাকে বলবা কত আসে এর ভ্যালু? 1.78 times 1.78 times 10 to the power minus 3 ampere. Okay, but if I ask you guys 10 to the power minus 3 মানে কি? Milliampere. Milli, exactly. That makes I equals 1.78 milliampere. আর আমাকে B5 এর ভ্যালুটা দেখি কত আসছিল। The value of B5 was indeed 1.78. I know আমি এটাকে অ্যানসার করলাম, কিন্তু তোমার মাথার ভিতরে I raised a lot more questions than I have answered. ফার্স্ট কোয়েশ্চেন তোমার মাথায় আসতে পারে সবই তো ঠিক ছিল, আমি 4.22 না নিয়ে 3.33 কেন নিলাম? That might be the very first question in your mind. Am I right, guys? হ্যাঁ স্যার, ক্যাপাসিটর ভোল্টেজ 3.33 কেন? Exactly, because 3.33 যখন ছিল, you have to understand যে স্প্রেডশিটে একটা ভ্যালু রিচ হয় ওর আগের ভ্যালুস গুলোর থেকে। সো 1.78 আসছে কারেন্ট কেন? যখন আমার ভোল্টেজ 3.33। স্প্রেডশিটে কখনো আমি নিচের দিকে তাকাবো না, বিকজ উপরের ভ্যালুস গুলো ইউজ করে করে আমি নিচের দিকে যাই। স্প্রেডশিটে সব সময় যে লেয়ারে আছো সেটার আগের ভ্যালুটা নিতে হয়। এখন you must be wondering যে it still doesn't make sense. It still doesn't make sense because this part has nothing to do with physics. This has to do with mathematics. এখন তোমাদের যদি এটা এখনো ক্লিয়ার না হয়, I really don't mind, but তোমাদেরকে ম্যাথস এর এই স্প্রেডশিট থেকে যে টাইপের কোশ্চেন আসে, ম্যাথস এর কিছু এক্সাম্পলস দেখাতে পারি in the next class if you are interested, যদি স্প্রেডশিটের কনসেপ্টটা এখনো না বুঝে থাকো। স্যার আমাকে স্যার ওই যে শেয়ার হইছে ওটা আবার একটু বুঝাবেন স্যার, আমরা খুব বুঝিনি। আচ্ছা, শেয়ারের পার্টটা। সো ভোল্টেজ হলো আমার কোশ্চেনে দেওয়া আছে 3.33। ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজ দেখো, এই ভোল্টেজ হলো ক্যাপাসিটরের অ্যাক্রসে 3.33। ইফ আই গো অ্যাবাভ ইউ সি ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজ হলো 3.33। ক্যাপাসিটর আর রেজিস্টার ওরা দুজন কোন ওরিয়েন্টেশনে আছে দেখো একটু। ক্যাপাসিটর আর রেজিস্টার দে আর ইন সিরিজ এন্ড উই অল নো সিরিজ সার্কিটে এই টোটাল ভোল্টেজটা শেয়ারড হয়ে যায়। তাহলে 6 ভোল্টটা এই রেজিস্টার আর এই ক্যাপাসিটরের মাঝখানে শেয়ারড হয়ে গেল। একজনের যদি 3.33 হয় আরেকজনের কত হবে? 6 - 3.33 as in 2.67। বাকিটা তো আমার সিম্পল ক্যালকুলেশন। জি স্যার। গাইস এখন I'm guessing যে এই ক্যালকুলেশনে তোমাদের প্রবলেম নাই, যদি প্রবলেম থাকেই দ্যাট উড বি ইন দ্য স্প্রেডশিট। সো একটু ওয়েট করি, নেক্সট ক্লাসে আমি একটু খুঁজে বের করতে হবে, কারণ এটা তো ম্যাথসের জিনিস, ফিজিক্সের না। ফিজিক্সের হলে আমার কাছে থাকতোই। মালিহা জিজ্ঞেস করছো কুড ইউ প্লিজ এক্সপ্লেন ওয়াই উই ইউজ 3.33। আমি এটারই অ্যান্সার করতেছিলাম মাত্র
3.3 আমি ইউজ করছি বিকজ স্প্রেডশিটে সবসময় আমি উপরের ভ্যালুটা ইউজ করি। এখন তুমি বলবো এটা কোন জায়গার লজিক, কোন জায়গার কনসেপ্ট যে আমি উপরের ভ্যালু ইউজ করব, সেটাই আমার ম্যাথসের কিছু আরো সিম্পলার এক্সাম্পল থেকে এখানে আসতে হবে। আমি নেক্সট দিন একটু ম্যাথসের এটা একটু বের করি বিকজ এটা তো ম্যাথসের জিনিস, আমার কাছে একদম অ্যাট হ্যান্ড রেডি নাই, থাকলে আমি তোমাকে এখনই দেখাই দিতাম। আমি আজকে বের করে আমি নেক্সট দিন তোমাদেরকে ম্যাথসের কনটেক্সট থেকে স্প্রেডশিট কিভাবে ইউজ করতে সেটা দেখাই দিব, ইন কেস যদি তোমাদের এক্সামে চলে আসে। সিলেবাসে তো আছে, জাস্ট বিকজ কোয়েশ্চেন আসে না, খুব রেয়ারলি স্প্রেডশিট থেকে কোয়েশ্চেন আসে, বাট যখন আসে ইউজ সি যেরকম কনফিউজিং ওয়েতে আসে। ক্লিয়ার গাইস? বাকিটা তাহলে স্যার নেক্সট দিন ইনশাআল্লাহ বাকিটা নেক্সট দিন দেখবো। মাইলা আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছো, আমি শুরুতেই এইটার অ্যান্সার দিছি যে i ইকুয়ালস q/t দিয়ে আমি কেন করলাম না। অফকোর্স q/t করলে তোমার অ্যান্সার আসবে, অফকোর্স q/t করলে অ্যান্সার আসবে, বাট স্প্রেডশিটের আরেকটা জিনিস হলো উপর থেকে নিচে আর লেফট থেকে রাইটে। উপর থেকে নিচে আসো আর লেফট থেকে রাইটে যাও, তোমার এই t এর ভ্যালু আর i এর ভ্যালু ইউজ করে তুমি এই ডেল কিউ বের করছো। ইটস নট লাইক তোমার কাছে চার্ট ছিল আর টাইম ছিল, এই দুটো ইউজ করে তুমি i বের করছো। নো, i আর t মাল্টিপ্লাই করে আমি q বের করছি, তার মানে q এর জন্য I had to rely on i. So this is not how i was calculated in this spreadsheet. i এর ভ্যালু আর t এর ভ্যালু ইউজ করে আমি q বের করছি। অ্যানসার পাইছো এবার? এখন যদি E5 যদি বের করতে বলতো তাহলে কি আমরা ওই যে ওইভাবে লেফট হ্যান্ড সাইড থেকে ইউজ করে বের করতে পারতাম? অফকোর্স ওইভাবেই বের করতাম। আর স্পেকুলেট না করে একটু ওয়েট করি নেক্সট দিনের জন্য, যেখানে আমি তোমাদেরকে স্প্রেডশিট এক্স্যাক্টলি কিভাবে ওয়ার্ক করে সেটা দেখাবো উইথ আ সিম্পলার এক্সাম্পল। ওকে স্যার থ্যাংক ইউ। ওকে, দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।